Respected physicians and dear participants, সবাইকে আজকে সায়েন্টিফিক সেমিনার অ্যান্ড অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ ক্রনিক কাফ এ স্বাগতম। আয়োজনে আছি বিডি ফিজিশিয়ানস এবং স্পন্সর হিসেবে আছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকের স্পিকার হিসেবে আছেন দেশবরেণ্য প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার, এক্স চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এক্স অনারারি সেক্রেটারি অফ বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস। আমাদের আজকের সেমিনারে চেয়ারপারসন হিসেবে আছেন প্রফেসর মোহাম্মদ বিল্লাল আলম স্যার, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, এবং আমাদের সাথে আছেন দুজন ডিস্টিংগুইশড গেস্ট। একজন প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার, ফাউন্ডার চেয়ারম্যান অফ ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ রিউমাটোলজি অ্যান্ড প্রেসিডেন্ট অফ আপলার। আরেকজন গেস্ট হিসেবে আছেন আমাদের সাথে প্রফেসর এইচ এ এম নাজমুল আহসান স্যার, Governor of ACP Bangladesh chapter, former president of Bangladesh Society of Medicine. Now, I'd request our chairperson, Professor Muhammad Bilal Alam sir, to conduct this seminar. Sir. I'd request Professor M. A. Jalil Choudhury sir to conduct this seminar from his side. Sir. আবার দেখা গেছে? জি স্যার, এখন ভালো আছে। ঠিক আছে। আজকে এই যে সায়েন্টিফিক প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রফেসর বিল্লাল আলম, ওনার একটা পরিচয় বাকি আছে। উনি সম্প্রতি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনসের অনারারি সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেছেন এবং উনি বহুদিন যাবত কাউন্সিলর হিসেবে আছেন, এই কথাটা বলা হয় নাই। সাথে আজকে অতিথি হিসাবে অত্যন্ত বিদগ্ধজন আছেন প্রফেসর সৈয়দ আতিকুল হক, প্রফেসর এইচ এম নাজমুল হাসান, এবং আজকে যে এটা পরিচালনা করতেছে ডক্টর সাদিয়া এবং বিডি ফিজিশিয়ানসের অন্যান্য কর্মকর্তাগণ, এবং আছে স্পন্সর হেলথ কেয়ারের ফার্মাসিউটিক্যাল কর্মকর্তাগণ, এবং সর্বোপরি আজকে যারা পার্টিসিপেন্ট, যারা শ্রোতা বা যারা দেখবে, যারা শুনবে, তাদেরকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। কফ একটা কোন শব্দ? এদিকে বাংলা শব্দ না ইংরেজি শব্দ? মাঝে মাঝে কনফিউশন আমার কাছে। বা অনেকে বলে কফ কাশি, যেমন বলে চিটাঙ্গের ভাষায় ফল ফ্রুট। রোগীরা যখন বলে, আমরাও বলি অনেক সব কফ কাশি। সুতরাং এটা কফটাকে বাংলা শব্দ ইংরেজি শব্দ মানুষের বুঝতে কষ্ট হয়। আসলে কফটা বোধহয় ইংরেজি শব্দ, কিন্তু এটা বাংলা হিসাবে পড়ছে ক, বেশি আমরা চিনি এখন, এটা এখন বাংলা হয়ে গেছে। যাও, এটা খুব পরিচিত জিনিস না, আমরা সাধারণত পড়ি না, কিন্তু আমরা সবাই ভুগি কম বেশ, সেই জন্য আজকে এই আলোচনার সূত্রপাত করা হয়েছে। প্রথমে আমি একটা নন একাডেমিক কুইজ, আমি যারা পার্টিসিপেন্ট তারা তৈরি হও, 4 জন না 2 জন আসো পার্টিসিপেন্ট, কুইজটা বলবা যে এখানে কি আমি, এটা হলো নন একাডেমিক কুইজ। আমি একটা ছবি দেখাবো, ছবিতে তোমরা কয়জনকে চিনতে পারো বলবা। কোথাকার ছবিতে বলা সম্ভব হবে না হয়তো, বা যারা চিনতেও পারো, তবে বলতে হবে কাদেরকে তোমরা চিনো। এখানে দিলাম, রেডি? কে জবাব দিবা? পার্টিসিপেন্ট কে বলো? স্যার এখানে স্যার মাঝখানে স্যার প্রফেসর নাজমুল হাসান স্যার আছেন। তাই নাকি? আচ্ছা, তারপর স্যার পেছনে আজাদ স্যার। বাহ, চিনতে পারছি। আজাদ স্যার আছেন। চিনতে আমারে পারছি কেউ না। চিনল না। চিনা কেন না? চিনার কথা না, কারণ তখনকার আপনি ডান পাশে আছেন স্যার। হ্যাঁ, কোন পাশে? স্যার আপনি মনে হয় সামনে বাম পাশে ওইটা স্যার। স্যার আপনি আছেন স্যার, এই যে দুজনের মাঝখানে স্যার। এটা কে? হ্যাঁ স্যার, কারণ চিনার কথা না, তখনকার ঝাঁকড়া চুলা, ঝাঁকড়া মস্ত এখন নাই, চিনবা না তোমরা। তবে ইয়াস, প্রফেসর নাজমুল দাও কত পিচ্ছি ছিল তখন, কথা বলছো? প্রফেসর আজাদ এখন অনেক বিরাট মানে ব্যক্তিত্ব, তখন আমরা আসলে দেখছিলাম। তবে আমি এখন এই মুহূর্তে শ্রদ্ধাভরে স্মরণ করবো আমাদের সামনের লোকটাকে, প্রফেসর রফিকুদ্দিন সাহেব। তোমরা হয়তো নাম শুনছো, অনেকেই চিনো না। প্রফেসর নাজমুল শিকার যাবে, আজাদ তো এখানে নাই যে, এবং প্রফেসর আতিকও চিনি ওনাকে, ভালোভাবে চিনি। উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। উনি বছর কয়েক আগে উনি মারা গেছেন, একটা ক্যান্সার রোগে মারা গেছেন। আমার চেয়ে উনি 4 বছর সিনিয়র ছিলেন। এবং এই ছবিটা কথা তোমরা বলতে পারবা? কেউ পড়ে গেছে না? কথা বলতে পারবা? এটা বলতে হয় দরকার নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। এই প্রাইজ দিয়ে দিও, বুঝছো? ওরা পাইরা ফেলছো। ডক্টর হাসান প্রথম কুইজ ভালোই পারছে এরা।
আচ্ছা স্যার, মাস্ক বিডি ফিজিশিয়ানস মাস্ক দিয়ে দিব না স্যার। আর যদি পানি দেখাচ্ছে ছবি তাও বুঝতে পারছে। তখন বড় চুল রাখা, বড় গোফ রাখা, এটা বোধহয় একটা স্টাইল ছিল, কিন্তু এখন চুল নাই, গোফ নাই। এখন হয়তো সে নস্টালজি ভোগবে যে আমাদের অনেক শোকের দিনগুলো রাজশাহীতে কাটাইছি আমরা, অনেকই ছিল। যদিও আমরা প্রফেসর আতিককে, প্রফেসর বিল্লালকে আমরা পাইনি সেখানে, তবে আমাদের সাথে পরে ওরা ঢাকাতে যোগ হয়েছে। আমাদের সুখের দিনগুলো রাজশাহীতে ছিল। তা আমরা মূল জায়গায় আসি। লাস্ট কোশ্চেন, লাস্ট কিন্তু আমাদের একাডেমিক ইয়া বাকি আছে, লাস্টে যাবে এটা, শেষে আমাদের একাডেমিক যেটা আমরা কুইজ। তো আজকে যারা পার্টিসিপেন্ট চিন্তা করছি আজকে কারা থাকবে এখানে, আমি চিন্তা করলাম কারা থাকবে। তো একটা ভাবে ক্লিনিশিয়ান, যারা ক্লিনিশিয়ান তার ভিতরে অনেক সিনিয়র ক্লিনিশিয়ান থাকবে এবং জুনিয়র ক্লিনিশিয়ান, এবং যারা ছাত্র তারাও অনেকেই আজকে ক্লিনিশিয়ান আমি মনে করি। তারা সবাই এখন মোটামুটি রোগী দেখে ডাক্তারি করে, তারা কিছু উপকার পাইলেও পাইতে পারে। আর স্টুডেন্টরা কেন থাকবে আজকে? থাকবে কারণ স্টুডেন্টরা পরীক্ষার জন্য থাকবে। পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে? আগে আসতো রাইট শর্ট নোটস অন ক্রনিক কফ, এই ধরনের প্রশ্ন আসতো আগে। তবে এই ধরনের প্রশ্ন এখন আর আসবে না, কারণ শর্ট নোটের সিস্টেম উঠে গেছে। তবে এই ধরনের কোশ্চেন অন্যভাবে আসবে। যেমন মনে করো, হাউ উইল ইউ অ্যাপ্রোচ এ পেশেন্ট উইথ ক্রনিক কফ, যেমন আজকে যে প্রতিবেদ্য বিষয়টা, আজকে যে টাইটেল সেটা এইভাবে দিছে, হাউ উইল ইউ অ্যাপ্রোচ এ পেশেন্ট ক্রনিক কফ। বা এইভাবে আসতে পারে, হাউ উইল ইউ অ্যাপ্রোচ এ, ধরো একটা এজ দেওয়া হইলো, আমার কথাকে শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। অ্যাপ্রোচ এ 23 ইয়ার ওল্ড ওম্যান, অথবা বয়স না হইতে পারে এলডারলি ওম্যান বা ম্যান দিতে পারে, ওইতে কফ ফর একটা বড় ডিউরেশন দিয়ে দিবে 2 ইয়ার্স। তারপর দিবে একটা ছোট কোশ্চেন দিল, গিভ এ চেকলিস্ট অফ ক্লিনিক্যাল ইনফরমেশন দ্যাট হিন্টস টু দ্য ডায়াগনোসিস। এটা একটা এরকম একটা ইয়া দিতে পারেন, কোশ্চেন দিতে পারে। এই ধরনের কোশ্চেনের প্রবক্তা হলো প্রফেসর আতিকুল হক। এই ধরনের কোশ্চেন উনি আগে এটা চালু করছে, এখনো সেটা চলতেছে, এটা দিতে পারে। তারপর আমাদের এখন আইইউ আছে, ইন্টার অরাল এক্সামিনেশন, ইন্টারঅ্যাক্টিভ অরাল এক্সামিনেশন, সেখানেও ক্রনিক কফের উপরে কোশ্চেন থাকতে পারে, অস্পি থাকতে পারে, অস্কিতে থাকতে পারে। সুতরাং আমি মনে করি আজকে কিছু না কিছু উপকার ক্লিনিশিয়ান এবং ছাত্ররা সবাই পাওয়ার সম্ভাবনা আছে। কফকে আমরা যদিও আজকে প্রতিবেদ্য বিষয়ে ক্রনিক কফ, তারপর একুট সাবঅ্যাকুটকে ভুলে যাবে না, কারণ সবাই জানে যে একুট কফটা হলো খুব শর্ট পিরিয়ডে, ইউজুয়ালি বলা হয় লিটারেচারে যে বইতে বলা হয় উইদিন 3 উইকস যদি থাকে কফটা তাইলে একুট বলা হয়। আর মোর দেন 8 উইকস যদি পারসিস্ট করে তাহলে সেটাকে ক্রনিক কফের ডেফিনেশনে ফেলা হয়। আর মাঝামাঝি সময়টাকে বলা হয় সাবঅ্যাকুট কফ। যদিও অনেক একুট কফ কিন্তু আলটিমেটলি কিন্তু অনেক সময় সাবঅ্যাকুট বা ক্রনিক কিন্তু করাইতে পারে, কিন্তু একটা ইজি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা নমেনক্লেচার তারা এটাকে নিছে। একুট কফ সাধারণত এটা আমরা সবাই জানি, সর্দি কাশি যেটাকে বলা হয় আমরা যে এটা একুট কফ, সাধারণত আপার রেসপিরেটরি ইনফেকশনে বেশি হয়। অনেক সময় একুট রেসপিরেশন হইতে পারে, বা যদি হঠাৎ করে কোনো ইনহেলেশন অফ রেসপিরেটরি ইরিটেন্টস নাকে মুখে ঢুকে তাইলে কয়েকদিনের কফ থাকতে পারে, সেটা একুট কফ। এবং সেটা সেলফ লিমিটিং, এটা অল্প দিনেই ভালো হয়ে যাওয়ার কথা আর কি। আর সাবঅ্যাকুট কজগুলো হলো পার্সিস্টেন্ট ইনফ্লামেশন ফ্রম এ ট্রেকিওব্রঙ্কাইটিস এপিসোড থেকে সাবঅ্যাকুট কফ হয়। আর ক্রনিক কফ যেটা মেইনলি, এখানে অনেক কজ আছে, তারপরে মেইন কজগুলো পালমোনারি কজ এবং কিছু কিছু কার্ডিয়াক কজ হইতে পারে, আমরা পরে আসতেছি। এয়ারওয়েকে সাধারণত ভাগ করা হয়, বিভাগে ভাগ করা হয়, আপার এয়ারওয়ে এবং লোয়ার এয়ারওয়ে। এবং এটা দেখা গেছে যে আপার ওয়ে ইজ দ্য ডমিনেন্স অফ অটোলারিঙ্গোলজিস্ট, মনে করে ইন্ডিয়া এটার দাবিদার। ইয়ার নোজ থ্রট, এখান থেকে যে কফগুলো উৎপত্তি হয় সেটা হলো অটোলারিঙ্গোলজিস্ট দেখি সাধারণত। আর লোয়ার এয়ারওয়ে ডোমেইন ছিল পালমোলজিস্টদের। কিন্তু তাইলে কি হবে? তাইলে কিন্তু এখনকার মনে করা হয় যে এইভাবে ভাগ করা ঠিক না। এখনকার দেখা গেছে যেই ধরনের কফগুলা কাশিগুলা আপার ওয়েতে শুরু হয়, আলটিমেটলি তারা লোয়ার এয়ারওয়েতে এফেক্ট করে। যেমন মনে করে অ্যাজমা যদি হয়, তার শুরু হয় সর্দি দিয়া, কিন্তু আলটিমেটলি কিন্তু একদম লাস্ট পর্যন্ত টার্মিনাল ব্রঙ্কিল পর্যন্ত কিন্তু এফেক্ট করে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের যত টার্মিনাল ব্রঙ্কিল পর্যন্ত এফেক্ট করে। সুতরাং এটাকে ওয়ান ওয়ে ডিজিজ এখন বলা হয়। সুতরাং এভাবে ভাগ করলে কিন্তু রোগীরা সাফারিংস হবে, তাইলে কারা দেখবে এটা? তাইলে ওয়ান ওয়ে ডিজিজ হইলে আইদার ইন্টেনসিভ ডোমিনেন্স থাকবে এটা, অথবা ইনিশিয়ালি প্রাইমারি কেয়ার প্রোভাইডারের কাছে থাকবে, এবং আলটিমেটলি এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের রোগী হয়ে যাবে আলটিমেটলি। সুতরাং কারো কোনো ব্যক্তিগত ডোমিনেন্সের রোগী শান্ত হওয়ার কথা না, এবং আলটিমেটলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে এগুলো অনেক সময় চিকিৎসা করতে হয়। আমরা যদি একটু কফের মেকানিজমের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এটা একটা কফ রিফ্লেক্স আর দিয়ে সাধারণত
কফ তৈরি হয়। কফ কিন্তু একটা রোগ না, কিন্তু কফ কিন্তু কোন রোগের নামও না আসলে। কফ কিন্তু একটা প্রোটেক্টিভ মেকানিজম। কারণ আমাদের বডিতে যখনই কিছু ঢুকে, রিটার্ন কিছু ঢুকে, এটা ফিজিওলজিক্যাল কফ রিফ্লেক্সের মাধ্যমে বডি গেট রিড অফ দিস ফরেন বডি এবং দে ক্লিয়ার দ্য এক্সেস সিক্রেশন ডেব্রিজ ফ্রম দ্য পালমোনারি ট্র্যাক্ট। যদি কফ না থাকতো তাইলে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট এই রোগ জীবনে সবসময় ভরিয়ে যেত। এবং এই ধরনের প্রোটেক্টিভ মেকানিজম আপনারা জানেন সবাই, যে বডি বিভিন্ন জায়গায় বিভিন্ন পুলিশ বাহিনীর মতন আমাদেরকে পাড়া দিচ্ছে, এবং কফ কিন্তু একটা সেই জায়গায় প্রোটেক্টিভ মেকানিজম। কিন্তু প্রোটেক্টিভ মেকানিজম যখন তখন অ্যাক্সিভ অ্যাকশন করি, তখন সেটা ডিজ আকারে থাকে। এই জন্য কফকে সবসময় সাপ্রেস করতে নাই, কারণ কফ সাপ্রেস করে দিলে কিন্তু কফের যে প্রোটেক্টিভ মেকানিজম যদি আমরা উইথড্র করে ফেলি, তাইলে কিন্তু রোগ জীবাণুর ভিতরে ঢুকে থাকবে আর বাইরে দিতে পারবে না। সেটা কফকে সবসময় চিকিৎসা করতে হয় না, এটাকে অ্যালাউ করতে হয়, বিশেষ করে একট কফ যেগুলো আছে সেগুলোকে। তো একটু যদি আমরা অ্যানাটমি একটু রিক্যাপিচুলেট করি, অ্যানাটমি রেখে, এটাকে একটা রিফ্লেক্স আর্চ দিয়ে কফটা হয়। এটা হলো একটা ধরুন একটা হলো অ্যাফারেন্ট লিম্ব থাকে, কফ সেন্টার আছে, এবং যথারীতি ইফারেন্ট লিম্ব থাকে। অ্যাফারেন্ট লিম্ব ইউজুয়ালি হয় ট্রাইজেমিনাল নার্ভ দিয়া, গ্লসোফারিঞ্জিয়াল এবং ভ্যাগাস নার্ভে বিভিন্ন ফাইবার দিয়ে হয়, এবং কফ সেন্টারটা মেইনলি থাকে মেডালা অবলাঙ্গনের ভিতরে, আর ইফারেন্ট নার্ভের পাথরে সাধারণত হয় ভ্যাগাস নার্ভ দিয়া। আর রিসেপ্টর থাকে বিভিন্ন জায়গায় থাকে, রেসপিরেটরি ট্র্যাক্টও থাকে, এবং রেসপিরেটরি বাইরেও কিন্তু, যেমন স্টোমাক, ইয়ার, নোজ, তারপর ইয়ার এবং এক্সটার্নাল ইয়ারে কিন্তু এই রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরগুলো কিন্তু দুই রকম থাকে সাধারণত, একটা হলো মেকানিক্যাল রিসেপ্টর, আর একটা হলো কি বলে কেমিক্যাল রিসেপ্টর। মেকানিক্যাল রিসেপ্টর দে রেসপন্স টু মেকানিক্যাল ইরিটেন্টস, যেমন ধোঁয়া, ডাস্ট, অ্যালার্জেন, এগুলোকে তারা সাধারণত দে রিয়েক্ট করে। আর কেমিক্যাল রিসেপ্টর যেগুলা, সেগুলো সাধারণত নোসিসেপ্টর যেগুলো আছে সেগুলা সি ফাইবার দিয়ে ক্যারি করে, এবং সেগুলা কেমিক্যাল যেমন হিস্টামিন, ব্রেডিকাইনিন, এই ধরনের যে কেমিক্যালগুলো আছে সেগুলো রিয়েক্ট করে, এবং রিসেপ্টরগুলো যখন উত্তেজিত হয়, তারপরে অ্যাফারেন্ট লিম্বে যায়, যাওয়ার পরে কফ সেন্টারকে সেটাকে রিমডেলিং করে, করার পরে ইফারেন্ট নার্ভ দিয়ে তারপরে এক্সপাইটরি মাসেলসে আসে। আবার এক্সপাইটরি মাসেলসে কিন্তু কিছু কিছু ফাইবার কিন্তু সরাসরি যায়, যেমন ফ্রেনিক নার্ভের কিছু ফাইবার যায়, আবার সার্ভিক্যাল সিটুর কিছু ফাইবার যায়, স্যাক্রামের কিছু ফাইবার যায়, যেমন পেলভিক ফ্লোর, ডায়াফ্রাম, এগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু কফ রিফ্লেক্সে কফিং এ আমাদের সাহায্য করে। যখন আমরা দেখছি যখন কফ হয়, তাহলে এক্সপাইটরি মাসেলস, পেলভিক ফ্লোর, এগুলো কিন্তু ডায়াফ্রাম, এগুলো কিন্তু আলটিমেটলি কামিং টু অ্যাকশন টু প্রডিউস এ কফ রিফ্লেক্স। তো মোটামুটি এটা আমরা ট্রাই টু রিক্যাপিচুলেট দ্য কফ রিফ্লেক্স, যেটা নাকি আমাদের কফ তৈরি করতে সাহায্য করে। যদি আমরা কজে আসি, তাহলে দেখা যায় কজ কিন্তু অনেক, সব কজ আমাদের লাগবে না, কারণ সব কজ কমন না। কজগুলো যদি আমরা এইভাবে ভাগ করি, এবং বইপত্র লিটারেচারে এইভাবে ভাগ করছে, চেস্ট টেস্টে করার পর ইজিলি আমরা সবাই কিন্তু ক্রনিক কফ, আমি এখন যা বলবো সব কিন্তু ক্রনিক কফ নিয়ে বলবো। ক্রনিক কফগুলোতে মোটামুটি একটা এক্সরে করা হয়, সবাই এখন এক্সরে করে একটা। তো এক্সরে নর্মাল থাকলে একরকম, এক্সরে অ্যাবনর্মাল থাকলে একরকম। আমরা প্রথমে আলাপ করব যে এক্সরে নর্মাল থাকলে যে কজগুলা নিয়ে আমরা চিন্তা করবো সেইগুলা। দেখা গেছে যে যদি এক্সরে নর্মাল থাকে, সাধারণত তিনটা মোস্ট কমন কন্ডিশনকে বলা হয়েছে কমন কজ অফ কফ, এবং দে constitutes about say for 90% of the cause of cough, এবং তাদেরকে বলা হয় প্যাথোলজিক্যাল ট্রায়াড অফ ক্রনিক কফ। এই তিনটাকে বলা হয়। এর ভিতরে প্রথমটাকে যেটা মোস্ট কমন, যেটাকে মনে করা হয় আপার এয়ারওয়ে কফ সিনড্রোম, যেটাকে আগে বলা হয়তো পোস্ট নাজাল ড্রিপ সিনড্রোম, এটাকে এখন নামকরণ করেছে আপার এয়ারওয়ে কফ সিনড্রোম, কারণ এখানে পোস্ট নাজাল ড্রিপ ছাড়াও আরো কিছু ডিজিজ আছে, আমরা পরে আসছি। সেকেন্ড যে কজটাকে কফের কজ হিসেবে মনে করা হয় সেটা অ্যাজমা। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট কফ ব্রেন অ্যাজমা, কারণ অ্যাজমা সাধারণত ডায়াগনোজ করা সহজ হয়, কারণ রুগীরাই বলে আমার অ্যাজমা হয়েছে। রুগী যখন বলবো আমার অ্যাজমা হয়েছে, তাইলে আর ডায়াগনোস লাগে না, কারণ রুগীর অ্যাজমা ডায়াগনোস্টিক মতো বুঝতে পারে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের জন্য হলো ইম্পর্টেন্ট কফ ব্রেন অ্যাজমা, একটু পরে আসতেছে আমরা। থার্ড কজ হলো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এবং সবচেয়ে সত্য কথা কি এই তিনটে কিন্তু আমাদের ডায়াগনস্টিক ইম্পর্টেন্স, ডায়াগনস্টিক ফ্যালাসি তৈরি করে, এবং ডায়াগনোস মিস আমাদের অনেকের হয়, অ্যাটলিস্ট আমার তো হয়।
এবং বইপত্রে কিন্তু মোটামুটি এই তিনটাকে কমন কজ হিসাবে ক্রনিক কফের কজ হিসেবে বলা হয়েছে। ফোর্থ কজকে বলা হয়েছে নন অ্যাজমাটিক ইসোনোমিক ব্রঙ্কাইটিস। এই টার্মটা নিয়ে আমি আগেও অপ্রস্তুত ছিলাম না, কিন্তু দেখলাম যে বইতে কিন্তু এটাকে ফোর্থ কজ হিসেবে নন অ্যাজমাটিক ইসোনোমিক ব্রঙ্কাইটিস বলা হয়েছে। তবে কজগুলোকে আমরা কমন বলবো তখনই যখন উই এক্সক্লুডস ড্রাগ এন্ড স্মোকিং, কারণ স্মোকারদের ক্রনিক কফ থাকে। আগে বলতে জিজ্ঞাসা করতে যে আপনি কাশি সিগারেট খান কিনা, যদি সিগারেট খায় তাহলে আগে ওইটাকে দেখতে হবে যে ওইটা কিনা কজ কিনা। আর এর আগে ড্রাগ, ড্রাগের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ হলো একটাই ড্রাগ হুইচ কজেস কফ, সেটা হলো এসি ইনহিবিটর। এটাকে আগে এক্সক্লুড করতে হবে। এই দুটোকে এক্সক্লুড করার পরে দেন আমরা কমন কজে আসবো। সুতরাং পরীক্ষায় জিজ্ঞাসা করে কমন কজ অফ কফ, তবে এখানে একটা কথা আছে, কমন কজ অফ কফ ইন আওয়ার কান্ট্রি বললে একরকম হবে, কমন কজ অফ ক্রনিক কফ বললে বইয়ের ভাষায় একরকম হবে। এটা আমি একটু পরে একটু বলার চেষ্টা করব, কিন্তু বইয়ের ভাষায় ক্রনিক কফ বলতে এই তিনটাকে মিন করছে। ফোর্থ হলো এই নন অ্যাজমাটিক ইসোনোমিক ব্রঙ্কাইটিস, সাথে ড্রাগ এবং স্মোকিং। আদার কজ যত বড় লিস্ট আছে সবগুলো মিললে হলো 5 to 10%। তার ভিতরে আমি মনে করি, যদিও বইতে এভাবে সাজানো নাই, কিন্তু আমি মনে করি টিউবারকুলোসিস শুড কাম ফার্স্ট, দেন সিওপিডি আসা উচিত। আমরা অ্যাজমা আগে বলে ফেলছি। এরপরে বঙ্গজনিক কার্সিনোমা এখন ইম্পর্টেন্স, এটা আসা উচিত। এবং তারপরে আমাদের দেশের জন্য ইন্ডাস্ট্রিয়াল লাং ডিজিজ, এগুলো আমি মনে করি আমাদের ছেলেদের জন্য এগুলো কমন কজ হিসেবে, নেক্সট কমন কজ হিসেবে এগুলোকে রাখা উচিত। তারপর অবশ্যই ব্রঙ্কাইটিস আসা উচিত এবং সাইকোটিস আসা উচিত। পার্টাসিস, যদিও পার্টাসিসকে মনে হয় হুপিং কফ, এটাকে মনে হয় চিলড্রেনের কফ, কিন্তু আসলে এরাটো হইতে পারে। কারণ একটা হইতে পারে যে আমরা হুপিং কফের টিকা দিই চিলড্রেনে, বয়স হইতে হইতে এখন আমাদের বয়স লংজিভিটি বেড়ে গেছে, বয়স হইতে হইতে মনে করা হয় যে এই ভ্যাকসিনের এফিকেসি আস্তে আস্তে ডাউন হিলে চলে যায়। সুতরাং অ্যাডাল্টে কিন্তু ক্রনিক কফের কজ হিসেবে পার্টাসিস শুড বি ইনক্লুডেড। এরপরে আরো আনকমন কজের ভিতরে ব্রঙ্কুলাইটিস, বিশেষ করে বাচ্চাদের ক্রনিক অ্যাসপিরেশন, কনজেনিটাল হার্ট ফেলিওর, এটা একটা কফের কারণ হিসেবে আমরা ক্লিনিশিয়ানরা অনেকেই চিন্তা করি, আমরা আমরা জিজ্ঞাসা করি, বলে ওরা। ফরেন বডি অফ দ্য এয়ারওয়ে, যেটা আমরা জানবো, নিউরোভাস্কুলার ডিসঅর্ডার, ট্রেকিওভাস্কুলার ফিস্টুলা এবং জ্যাঙ্কার ডায়াবেটিগ্রাম আনকমন জিনিস, এগুলা হইতে পারে কজ। এরপরে লাস্ট নট দ্য লিস্ট, সাইকোজেনিক কফ, এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা আমরা যেহেতু এটা সাইকোজেনিক এবং আমরা মনে করি, আমরা এটা পড়াইও, আমরা সাইকোজেনিক কজ শুড বি কনসিডার, সবকিছু চিন্তা করার পরে, এটা আগে চিন্তা করা উচিত না, যদি এটা কমন। এই কয়েকটা জিনিস সম্বন্ধে আমি একটু আলাপ করবো। একটা হলো আপার এয়ারওয়ে কফ সিনড্রোম, যেটাকে আগে বলা হয়তো পোস্ট নাজাল ড্রিপ সিনড্রোম। এটা অনেক সময় আমরা ওভারলুক করি। এটা হলো পোস্ট নাজাল ড্রিপ কি জিনিস? ইট ইজ আ রেজাল্ট অফ মিউকাস ডিপিং ডাউন দ্য ব্যাক অফ দ্য থ্রট, মানে ফেরিংস, ফ্রম দ্য নোজ অর সাইনাসেস। এটা মানে সাইনাসাইটিস থাকলে, যদি সর্দি থাকে, সেটা গড়ায় গড়ে ফেরিংসে আসে। ফেরিংসে আসা মানে কফ রিফ্লেক্স তৈরি হয়। দিস ইরিটেটস দ্য থ্রট অ্যান্ড ট্রিগার্স এ কফ রিফ্লেক্স। এবং তখন রোগীরা অনেক সময় ঘন ঘন থ্রট ক্লিয়ারিং করে। অনেক সময় আমরা এটা সাইকোলজিক্যাল মনে করি, কিন্তু এটা কিন্তু পিন দিয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এটা কমন কজ অফ ক্রনিক কফ। PND is suggested by history of nasal obstruction or congestion, rhinorrhea, sneezing, purulent nasal discharge, sensation of secretion dipping down the back of the throat, রোগীরা বলতে পারে অনেক সময়। রিপিটেটিভ থ্রট ক্লিয়ারিং, রোগীরা বারে বারে গলা খেকড়াবে, গলা ক্লিয়ার করার চেষ্টা করবে। এবং যদি আমরা এক্সামিন করি ফেরিংসে, যদি ভালো করে দেখা যায়, তখন ইরিদেমা দেখা দিতে পারে। এবং একটা কবরস্টম এপিয়ারেন্স থাকে বলে মনে করা হয় পস্টেরিয়র ফেরিঞ্জিয়াল মিউকোসাতে। অথবা কবরস্টম না বুঝলেও কিন্তু পস্টেরিয়র ফেরিংসে মিউকোটার পুরুলেন্ট সিক্রেশন দেখা যাবে, এবং নেজালভেন্সিতে আসতেছে। এটা হয়তো যদি ভালো করে দেখা যায়, বা যারা ইএনটি স্পেশালিস্ট আছে, ইনডাইরেক্ট ল্যারিঙ্গো স্কিল করে, তারা হয়তো বুঝতে পারে। কিন্তু আনফর্চুনেটলি মোস্ট ফেরিঞ্জিয়াল সাইন সিমটমস অলসো অকার্স ইন রিফ্লাক্স, যারও কিন্তু এরকম ফাইন্ডিং হইতে পারে। সুতরাং এই জন্য এটা কনফিউশনের সম্ভাবনা আছে। সুতরাং ক্লিনিশিয়ানরা সবকিছু মিলিয়ে আলটিমেটলি আমার মনে হয় এই যে PND পোস্ট নাজাল ডিপ ডায়াগনোস করতে হবে। এটাকে সিনড্রোম কেন বলা হয়? কারণ পিএনডির সাথে কিন্তু এই যে অ্যালার্জিক রাইনাইটিসের যে রোগগুলা, সবগুলো কিন্তু এই আমরা এক কথা বলবো এগুলোকে অ্যালার্জিক রাইনাইটিস, কিন্তু যেহেতু বইতে নামগুলো আসছে, আমি সবাই জানার জন্য বলতেছি। অ্যালার্জিক ফাঙ্গাল সাইনাসাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, কিন্তু এইটাই কমন, অ্যালার্জিক রাইনাইটিসটা কমন। নন অ্যালার্জিক রাইনাইটিস, একুট ব্যাকটেরিয়াল সাইনাসাইটিস,
তার মানে অনেকগুলো আছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপার এয়ারে কফ সিন্ড্রোমের আন্ডারে ফেলা হয়। অ্যাজমা, অ্যাজমা সম্বন্ধে এখানে আলাপ করার স্কোপ নাই, কারণ এটা একটা নিজেই একটা চ্যাপ্টার, অ্যাজমা সেন্টার নিজেই একটা ইনস্টিটিউট, সুতরাং অ্যাজমা এটা নিয়ে আলাদা ইস্যু। আমি শুধু আজকে একটু বলবো কফ ভেরিয়েন্ট অ্যাজমা, যেটা ডায়াগনোস, মিস ডায়াগনোস, রং ডায়াগনোস সবই হওয়ার সম্ভাবনা থাকে। এটা কখন আমরা বুঝবো? when the patient presents with persistent cough exacerbated by cold or exercise, এবং এটা সাধারণত অ্যাজমার মতো সিমটম থাকে সবগুলা ওরস এট নাইট, ওরস এট নাইট। পোস্ট নাজাল ডিভো কিন্তু রাত্রে বেশি হয়, কারণ যখন শোয় তখনই কিন্তু গড়াইয়া গড়িয়া ফিলিংস থেকে বেশি পড়ে সাধারণত, সুতরাং এটা কিন্তু ইউজুয়ালি ওরস এট নাইট, এটা কিন্তু খেয়াল করতে হবে। তবে ইন্টারেস্টিংলি হইল যে এদের কিন্তু স্পাইরোমেট্রি নর্মাল সম্ভাবনা আছে, স্পাইরোমেট্রি নর্মাল হওয়ার সম্ভাবনা বেশি। যদি স্পাইরোমেট্রি অ্যাবনর্মাল থাকে তাহলে অ্যাজমা হয়ে গেল, এটা সুতরাং স্পাইরোমেট্রি নর্মাল থাকবে এদের। এবং একটা টেস্টের জন্য মেথাগোলিন ইনহেলেশন চ্যালেঞ্জ টেস্ট, এইটাই ডায়াগনস্টিক হিসেবে মনে করা হয়। তবে এই টেস্টে অনেক ফেলাসি আছে, এই টেস্টে অনেক ফেলাসি আছে, এবং আমরা যারা ক্লিনিশিয়ান সবাই আমরা জানি এটা, এই টেস্টটাকে অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ক্লিনিক্যাল ইনফরমেশন আমরা নেই সাধারণত। শুধু কেউ যদি বলে একটা রিপোর্ট নিয়ে আসে, স্যার আমার তো মেথাগোলিন কলিন টেস্ট, মেথাগোলিন চ্যালেঞ্জ টেস্ট পজিটিভ, আমি বলবো কিছু বলা যাচ্ছে না, তোমার হিস্ট্রি বলতে হবে। কারণ মেথাগোলিন ইনহেলেশন চ্যালেঞ্জ টেস্ট পজিটিভ হইলে এমনও হইতে পারে, সেটা সেজন্য নাও হইতে পারে, তার অন্য কোনো হইতে পারে পজিটিভ, সুতরাং এই জন্য এটাকে খুব ডায়াগনস্টিক না। তবে এটা একটা হাই নেগেটিভ প্রেডিক্টিভ বলে আছে, যদি মেথাগোলিন চ্যালেঞ্জটা ঠিকমতো করা হয় আর যদি নেগেটিভ হয় তাইলে কফ ভেরিয়েন্ট অ্যাজমা হওয়ার সম্ভাবনা খুব কম, এটাকে বলে হাই নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তবে পজিটিভ হইলে হিস্ট্রির সাথে মিললে সেটা হবে, হিস্ট্রির সাথে না মিললে নাও হইতে পারে। আর ট্রিটমেন্টটা কিন্তু অনেকটাই অ্যাজমার মতন, ট্রিটমেন্ট অনেকটাই অ্যাজমার মতন, সুতরাং আমরা উই ক্যান গিভ ট্রায়াল, আমরা ট্রিটমেন্ট একটু পরে আলাপ করব। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড, যেটাকে সঙ্গে বলে জিওআরডিও বলে অনেকে, জার্ড, এটা কিন্তু দিন দিনে এটা দেখা যাচ্ছে, কিন্তু এটাও ডায়াগনোসিসে একটু সমস্যা হয়, কারণ টিপিক্যাল কোনো সিমটম বা সাইন বা ডায়াগনস্টিক কোনো মডেলস নাই। এটা রিফ্লাক্স ইউজুয়ালি কজড বাই ট্রেনজিয়েন্ট রিল্যাক্সেশন এখানে of the lower esophageal sphincter. Thus, cough may occur after meal or during eating or when supine, bending or stooping. এই জন্য চিকিৎসা অংশ হিসাবে খাওয়ার পর পরে শুইতে মানা করা হয়, খাওয়ার পর ব্যান্ড দিতে মানা করা হয়, স্টুপ হইতে মানা করা হয়, এবং শোয়ার সময় একটা বালিশ বা দুইটা বালিশ দিয়ে উঁচু করে শুইতে বলা হয় ট্রিটমেন্ট অংশ হিসেবে। কফ ইউজুয়ালি ডিমিনিশ ডিউরিং স্লিপ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যাজমা যেমন রাত্রে হয়, কিন্তু জার্ডের ইয়াটা রাত্রে হয় না বেশি। কফ ইজ ডিমিনিশ ডিউরিং স্লিপ অ্যাজ দি লোয়ার স্ফিংটার ক্লোজেস, রাত্রে এটা একটু ক্লোজ হয়ে যায়। রিকার্স অন এরোপ্লেন আপরাইট পশ্চার, যখনই আমরা উঠি ঘুম থেকে তখন আবার রিল্যাক্স হওয়া শুরু হয়, এবং কথা বলার সময় হাসলে এগুলো কিন্তু রিফ্লাক্স বাড়তে পারে। তারপর জার্ড ইজ মোর কমন although not restricted to overweight patients, ওবেস পেশেন্টদের যেহেতু এটা রিফ্লাক্স মানে এই গ্যাস্ট্রিক রিফ্লাক্স মানে স্ফিংটারটা রিল্যাক্স থাকে বেশি, যারা অবেজ তাদেরকে কিন্তু জার্ড বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ট্রিটমেন্টের অংশ হিসাবে অবেস পেশেন্টদেরকে অবেসিটি কমাইতে বলা হয়। তখন কি হয়, যে ডিস্টাল ইসোফেজিয়াল অ্যাসিড এক্সপোজার দ্যাট স্টিমুলেটস দ্য ইসোফেজিওট্রাকিওবঙ্কিয়াল কফ রিফ্লেক্স বাই দ্য ভ্যাগাস নার্ভ, এই ফুডটা অ্যাসিডগুলো উপর দিকে উঠে এখানে যে কফ রিফ্লেক্স আমরা একটু আগে আলাপ করলাম, রিফ্লেক্স এখানে রিসেপ্টর আছে, তারপর কফ রিফ্লেক্সকে স্টিমুলেট করে কফিং হয়। তাছাড়াও মাইক্রো এসপিরেশন অফ দ্য ইসোফেজিয়াল কন্টেন্টস ইন দ্য লেরিঙ্গোফারিংস অর ট্রাকিওপেডিস টিপ মে কজ অলসো স্টিমুলেশন অফ কফ রিফ্লেক্স। মাইক্রো এসপিরেশন এটা রোগীর মানুষে বোঝে না। তারপর যেটা সিমটমসে কি হয়, সিমটমসে যেটা হার্ট বার্ন এরকম থাকতে পারে, ফ্রিকুয়েন্ট ইরেকশন, রিগার্ডিটেশন, এগুলা সাধারণত থাকতে পারে। তবে এমন তো হইতে পারে যে তার হয়েছে ক্রনিক ব্রঙ্কিয়াল মানে কফ ভেরিয়েন্ট অ্যাজমা, কিন্তু এমনি রোগীদের হার্ট বার্ন হইতে পারে, রিফ্লাক্স ছাড়া হইতে পারে, বা এমনি তো রোগীদের অনেক সময় ড্যাক করতে পারে। ড্যাক ওটা মানেই যে এটা জার্ড হবে তা না, আবার অনেক সময় দুইটা একসাথে থাকতে পারে, এটা কিন্তু ইন্টারেস্টিং। অনেক সময় কিন্তু কোএক্সিস্টেন্স থাকতে পারে, ওইদিকে কফ ভেরিয়েন্ট অ্যাজমাও আছে, এদিকে জার্ডও আছে, এটাও একটা হইতে পারে।
তবে অনেক সময় কিন্তু এই সিমটমগুলো নাও হতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হলো এই সিমটমগুলো নাও থাকতে পারে, রোগীরা নাও বলতে পারে, নাও বুঝতে পারে। এগুলো সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের ক্লিনিশিয়ানদের জন্য। নন অ্যাজমাটিক ইসোনোফিল ব্রঙ্কাইটিস এটা একটা ইস্যু। এটা একটা ক্রনিক কফ ইন পেশেন্ট উইথ নর্মাল এয়ারওয়ে হাইপার রেসপিরেশননেস। এটা অনেকটা অ্যাজমার মতোই, কিন্তু এদের ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি থাকে না এবং এটা কোনো অবস্ট্রাকটিভ এয়ারফ্লো থাকে না, মানে স্পাইরোমেট্রিক্যাল নর্মাল পাওয়া যায়। এবং সিমটমগুলো অনেক সময় ইয়ে নিয়ে আসে, কিনা বলে কফ নিয়ে আসবে, এবং শুধু একটাই যে এদের শুধু ইসোনোফিল পাওয়া যাবে, ইসোনোফিল পাওয়া যাবে, তাছাড়া কিছু না। তবে এরা কিন্তু রেসপন্স টু ইনহেল অথবা লাগলে সিস্টেমিক কোরিগেস্টরে ভালো রেসপন্স করে। একটা সুবিধা আছে, এই ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। যেটা বলছিলাম যে সাইকোজেনিক অর হ্যাবিচুয়াল কফ, আমি কফের সবগুলো বলবো না এখানে, শুধু ইম্পর্টেন্ট কতগুলো কফ সিনড্রোম সম্বন্ধে এখানে আলাপ করতেছি আমি। এইটা তো ইম্পর্টেন্ট জিনিস। হ্যাবিচুয়াল কফ ইজ এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। সব সাইকোজেনিক কজে কিন্তু আমরা চিন্তা করবো আফটার এক্সক্লুশন অফ কমন কজেস অর সিরিয়াস কজেস। Many patients with this condition do not cough during sleep. It's an important issue, and not awakened by cough, and generally do not cough during enjoyable distractions. It's an important issue. Our failure to cough during sleep is not specific for this condition. এবং তাদের কখন কফ হয়? Common triggers include change in ambient temperature, taking a deep breath, laughing, talking on the telephone for more than a few minutes, exposure to cigarette smoke, aerosol spray, perfumes, or eating crumbly dry food, এগুলোর সময় কাশি হয়। এই কাশিটা রোগীদের একটা, এটা আমরা কি বলবো, এটাকে বলবো যে বদঅভ্যাস, কাশতে কাশতে। এটা যে বদঅভ্যাস এইভাবে বলা যাবে না, এটার একটা কারণ আছে। সাইকোজেনিক কফটার কতগুলো কারণ এটা এখানে বলা হয়নি। এই ব্যাপারটা হলো যেটা হলো যে আগে যে যদি কোনো কারণে কোনো রোগীর কফ হয়ে থাকে, একই রোগ সাবইউরিক রোগ ক্রনিক হোক, তখন কফ রিফ্লেক্স বা কফ সেন্টার বা কফ যে আর্চ আমি দেখালাম সেটা সেন্সিটিভ থাকে। সেন্সিটিভ থাকার কারণে এরপরে সাধারণ কোনো ইরিটেন্ট গেলেই তখন রোগীরা কাশা শুরু করে। এই জন্য ব্যাপারটা, যেমন আমরা মনে করেন আমরা যদি কোনো কারণে যদি ধরেন কোনো কারণে আগের থেকে মেজাজ খারাপ হয়ে আসে, তখন যদি কেউ যদি কোনো ভালো কথাও বলে তখন তার সাথে কিন্তু মেজাজ করে আমরা কথা বলি। আর যে মোড ভালো থাকে তখন ভালো কথা বলি আমরা। তো জিনিসটা এরকম অনেকটা, কফ সেন্টারগুলো আগের থেকে সে ইরিটেট হয়ে থাকে আগের কোনো একটা অসুখের কারণে, সেই অসুখ ভালো হয়ে গেছে হয়তো। এখন যেহেতু এটা সেন্সিটিভ হাইপার সেন্সিটিভ হয়ে আসে, এখন সামান্য হাসি কাশি কথা বলা, টেলিফোন কথা বলা, জোরে কথা বলা, এই ধরনের কারণে সামান্য ইরিটেশনের কারণেও কিন্তু তার এই কাশি আসতে পারে। এটাকে হ্যাবিচুয়াল কফ বা সাইকোজেনিক কফ হিসেবে বলা হচ্ছে। এতক্ষণ যা আমরা বললাম এগুলো কিন্তু বলা হয়েছে উইথ নর্মাল চেস্ট এক্সরে। যদি অ্যাবনর্মাল চেস্টে থাকে তাইলে আমরা মোস্ট কমন কিছু চিন্তা করবো, অ্যাটলিস্ট আমরা দেশে অবশ্যই পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কিওলটেসিস এবং সাইকোডোসিস, এগুলো সম্বন্ধে বিশেষ কিছু বলার দরকার বলবো না, এই জন্য কারণ এরা নিজেরাই একটা ডিজিজ। সুতরাং এগুলো কিন্তু ডায়াগনোস করা সহজ, কারণ এদের সিমটম স্পেসিফিক, সাইন স্পেসিফিক, লাংসে ফাইন্ডিং পাওয়া যায় এবং এক্সরে করলে ফাইন্ডিং পাওয়া যাবে। এখন সেগুলো চিকিৎসা হবে, সেগুলো আজকে প্রতিবেদ্য বিষয় নয়। আমরা উইথ নর্মাল চেস্ট এক্সরে নিয়ে যে ক্রনিক কফ নিয়ে আলাপ করলাম, সেগুলো ওয়ার্ক আপ ম্যানেজমেন্ট সম্বন্ধে আমি একটু কথা বলবো। আমি একটা কেস হিস্ট্রি, সত্যি একটা কেস হিস্ট্রি বলি। আমার একটা দেখা কেস কিছুদিন আগে, a 60 years old man present with cough persisting for about 1 year. He is diabetic and hypertensive. He is not responding to conventional empirical anti-cough treatment. এই যারা স্টুডেন্ট যারা রেসপন্স করার কথা, একজনে বলো কি হইতে পারে এটা, একজনে বলো। আসসালামু আলাইকুম স্যার, maybe she is taking antihypertensive, that is ACE inhibitor. গুড, পাস, থ্যাংক ইউ লাগবে না, ইয়েস একদমই তাই হয়েছে। সুতরাং দেখো হিস্ট্রি কত ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি এগুলো হিস্ট্রি কফ সিরাপ দেওয়া শুরু করো আর একটার পর একটা চিকিৎসা শুরু করো আর সিটি স্ক্যান করতে চলে যেতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এটা সত্যি এই রোগীটা, এবং রোগীরা পরে মারা গেছে, আমার ঘনিষ্ঠ লোক ছিল, মারা গেছে। আমি দেখলাম যদি এসি ইনহিবিটর খাচ্ছে এবং এসি ইনহিবিটর বন্ধ করার পরে কাশি ভালো হয়ে গেছে, পরে আমাকে ফোন করে জানাইছে। এসি ইনহিবিটর নিয়ে কতগুলো কথা আছে। যারা এসি ইনহিবিটর লেখে আমাদের কার্ডিওলজিস্ট বন্ধুরা, তারা অনেকে বলে যে এসি ইনহিবিটর হইলে প্রথম কয়েকদিনে হয়, কয়েক সপ্তাহে হয়, পরে হয় না। কথাটা কিন্তু ঠিক না। কিন্তু আমি বইপত্র দেখছি এসি ইনহিবিটর খাইলে কফ অনেক পরও হইতে পারে।
সুতরাং এই ব্যাপারে না যাইয়া আরেকটা সমস্যা কি, এসিমিটার খাওয়া যদি আগে যদি তার কফ কাশি অ্যাজমা হিসেবে থাকে, মাঝখান দিয়া ভালো ছিল সে, উনি ভালো ছিলেন, আমি এসিমিটা দিলাম, তার কাশি শুরু হইলো, সেই কাশি কি অ্যাজমার জন্য নাকি এসিমিটার জন্য, এটা কিন্তু যাচাই করা মুশকিল। শুনুন, বেটার টু স্টপ এসিমিটার অ্যান্ড ফলো আপ করা। সুতরাং এবং এসিমিটার বন্ধ করার পরেও কিন্তু কাশি ভালো হইতে কিন্তু কমপক্ষে 1 মাস সময় লাগে। 1 মাস সময় না দিলে কিন্তু বোঝা যাবে না হয় দ্যাট কফ ওয়াজ এসি ইনডিউস ছিল কিনা। এরপরে যদি 2 নম্বর কেস, আমাকে কয়েকদিন আগেই আমাকে একজনে মেসেজ দিল, স্যার এটা কি লেখছে, আসসালামু আলাইকুম বোধহয়, এটা সংক্ষিপ্ত হয়ে গেছে, প্লিজ গিভ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর ড্রাই কফ, লাস্ট 2 days I am suffering from cough, I could not sleep even for coffee, please. আমি কোনো উত্তর দেই নাই যে এটা বেস্ট ট্রিটমেন্ট কি দেবো আমি, প্রথম কথা বেস্ট ট্রিটমেন্ট বলতে কোনো ট্রিটমেন্ট নাই, আর কি কব আমি বুঝতেছি না, কোনো হিস্ট্রি নাই, কোনো ফাইন্ডিং নাই, সেটা আমি কিছু রেসপন্স করি নাই, করা উচিত না। তো একটা কথা বলছে, কোনো জ্বর ছিল না উনি। কথা হলো, এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা অবশ্যই রোগীদের হিস্ট্রি নিতে হবে। এটা যখন রোগী বেলে আমরা যারা ক্লিনিশিয়ান এবং যারা একটু বয়স্ক ক্লিনিশিয়ান, সেদিনকে আমি আমার কোমরে ব্যথার জন্য আমি একটু ইন্ডিয়াতে একটা পরিচিত ভদ্রলোকে, মানে আমার অন্য পরিচিত ভদ্রলোকে ফোন করলাম। উনি যে উত্তর দিচ্ছে আমি খুব পছন্দ হয়েছে আমার। উনি বলেন, ডাক্তার দেখেন, আপনি নিজে ফিজিশিয়ান জানেন, আপনাকে আমি কোনো অ্যাডভাইস দেবো না, কারণ আমরা সে পুরান দিনের চিকিৎসক। উনি কথাটা সেভাবে বলছে আমাকে, আমরা অনেক পুরান দিনের চিকিৎসক, আমরা কিন্তু রোগীকে একটু হিস্ট না নিয়া, এক্সামিন না কইরা আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো চিকিৎসা দিই না। এবং আমি মনে করি আমার সামনে আজকে যারা এখানে আছেন, চেয়ারম্যান বলেন, আমাদের গেস্ট বলেন, তারা সবাই একই ধরনের, যে আমরা কিন্তু কেউ কিন্তু রোগীকে হিস্ট না নিয়ে এক্সামিন না কইরা বিপদে পড়ে আমরা এখন কিছু কিনা বলে হয়তো অনলাইনে করতেছি, তাও অনেক মনের কষ্ট নিয়ে করতেছি, আমরা কষ্ট নিয়ে করতেছি, এইটা বেশি দিন থাকবে না। সুতরাং এইটা দেশ থেকে আমি এই সুযোগ বলার চেষ্টা করতেছি, এইটা কিন্তু যেন না উঠা যায়। যতই আমরা মডার্ন হই, যতই আমরা মডার্ন ইনভেস্টার বাইর হোক, কিন্তু রোগীর হিস্ট্রি নেওয়া, এক্সামিন করা, এটা যেন আমরা না ভুলি। যাও, তো এখানেও একই অবস্থা। হিস্ট নেওয়ার সময় আমরা দেখবো ট্রিগার কিসে বাড়ে, কিসে কমে, কিসে, এখানে অনেকগুলো ট্রিগার নিয়ে কথা আছে। একটা অ্যালার্জেন কোনটা, তারপরে মানে নরমাল ইরিটেন্ট কোনটা, ইরিটেন্ট এবং অ্যালার্জেন দুটো পার্থক্য আছে, সবগুলো ট্রিগার বলা হয়। যাও, এগুলো যারা পড়ে তারা পড়বে। স্পুরেবার ক্যারেক্টার, স্মোকিং হিস্ট্রি, একটু যারা পড়লাম ড্রাগ হিস্ট্রি, তারপর সিমটমস অফ নেজোফেরিয়াল ডিজিজ, সেন্সরি হিস্ট্রি এবং সিমটমস জিআর, এক কথা বলতে গেলে সবগুলো আমরা মোটামুটি যেটা যখন লাগে সেটা হিস্ট্রি নেব। এবং ফিজিক্যাল এক্সামিনেশন আমরা অবশ্যই করব, এটা ডিটেল ফিজিক্যাল এক্সামিনেশন করব, ইনক্লুডিং ক্লাবিং দেখবো, এবং ইন্ডিয়া এক্সামিনেশন অবশ্যই করবো। এটা কোনো কঠিন কিছু না, ইন্ডিয়া এক্সামিন করা। যারা আমরা ক্লিনিশিয়ান তারা ইয়ার, নোজ, থ্রট আমরা ভালোই দেখতে পারি, ইনডাইরেক্ট না হলেও, ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট আমরা ভালো দেখতে পারি, আমরা দেখা উচিত। ল্যাবরেটরির ভিতরে চেস্ট এক্সের প্রাথমিক ইনভেস্টিগেশন আমি আগেও বলছি, চেস্ট এক্সরে। এরপরে অবস্থা বুঝা তারপর পরে আমরা যাব স্পাইরোমেট্রি। যখন স্পাইরোমেট্রি করবো আমরা রিভার্সিভ টেস্টিং করবো উইথ ব্রঙ্কোডাইলেটর, উইথ স্টেরয়েড, এটা অবস্থা বুঝা করবো আমরা, ডিটেল বলার স্কোপ নাই। এবং যখন ক্ষেত্র বিশেষে আমরা স্পুটাম এক্সামিনেশন করবো, সে ডিটেল বলার এখানে স্কোপ নাই। তবে স্পাইরোমেট্রি সম্বন্ধে একটু বলি আমি। স্পাইরোমেট্রি সম্বন্ধে রিডিং নেওয়ার আগে, রিডিং মানে এটাকে ইন্টিগ্রেট করার সময় দেখতে হবে যে কে করছে, কিভাবে করছে, ফু ঠিক মতো দিচ্ছে কিনা। এটা না দেখিয়া শুধু স্পাইরোমেট্রি রিডিং এর উপর চিকিৎসা করলে কিন্তু চিকিৎসা ভুল হওয়ার সম্ভাবনা আছে। তারপর ক্ষেত্র বিশেষে ইসোফেজিয়াল ম্যানোমেট্রি এবং পিএস মনিটরিং, এবং প্রয়োজন বোধে যে সম্ভব হয় নেজোফেরিঙ্গোস্কোপি, এটা খুব আনকমন ইনভেস্টিগেশন, আমি ডিটেল যাব না। আর চেস্ট এক্সরে অ্যাবনর্মাল থাকলে আমরা জানি এইচআরসি লাগতে পারে, ব্রঙ্কোস্কোপি, এফএনএসএস লাগতে পারে, ডিটেল বলার স্কোপ এখানে নাই। আমরা যে বলবো আজকের প্রতিবেদন বিষয় নরমাল এক্সরে। এই জিনিসটা আমিও ঠিক আগে ঠিক হয়তো পড়ছি, ভুলে গেছিলাম। এখানে দেখলাম যে প্রায় লিটারেচারে বইতে লেখা আছে যে নরমাল চেস্ট থাকলে উই শুড গো ফর এম্পিরিক ট্রিটমেন্ট। এটা অন্য কোনো লোকের বেলায় বোধহয় এভাবে বলা নাই বোধহয়। নরমাল চেস্টে থাকলে উই শুড গো ফর এম্পিরিক ট্রিটমেন্ট ডাইরেক্টেড এট দ্য মোস্ট লাইকলি কজ বেসড অন হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন। এটা দেখলাম একমাত্র ক্রনিক কফের বেলায় কথাটা বলা আছে। তাহলে আমরা কি করব? যদি ফেল করে তাহলে আমরা নেক্সট অর্ডার ডায়াগনোসিস, ধরেন আমি তো মনে করি পোস্ট নেজাল ড্রিপ হলো প্রথম মোস্ট কমন কজ, তাহলে আমরা যদি আমি ক্লিনিক্যালি মনে করি এটা পোস্ট নেজাল ড্রিপ, তাহলে উইল গো ফর এম্পিরিক্যাল ট্রিটমেন্ট ফর পোস্ট নেজাল ড্রিপ। যদি এটা ফেল করে দেন উইল গো ফর অল্টারনেট ইটিওলজি, জিআরডি।
অথবা কর্পোরেট অ্যাজমা, কোনটা সেকেন্ড কোনটা থার্ড এটা কনফিউশন আছে। এগুলা ফেল করলে দেন উইল গো কনসিডার ক্রনিক ইসোমেলিক ব্রঙ্কাইটিস। এখানে একটা কথা বলে নিই আমি, এই আমরা তো সবাই মোটামুটি আমরা কম বেশ লেখি এই যে কফ মিক্সচার কফ সিরাপ। এখানে যারা আমার সিনিয়র যারা টিচার আছে তারা অনেকের মনে আছে 1982 সালে যখন আমরা ছাত্র, তখন এই দেশে কিনা বলে এই ড্রাগ কি হয়েছিল, এটা আর্থিক একটা নীতি মানে ড্রাগ পলিসি ছিল। তখন এরশাদ সাহেব ছিল ক্ষমতায় এবং এখন যে গণহাসে জাফরুল্লাহ সাহেব তারা মিলে একটা ড্রাগ পলিসি করেছিল। সেখানে কিন্তু স্পষ্ট মনে আছে আমার কফ সিরাপ সব অনেক কিছু করছিল। একটা জিনিস মনে আছে আমার, ইসলাম সাহেব বলতো, ইসলাম সাহেব উদ্যোগ হয়েছিল সেটা, কফ সিরাপ তখন একদম বাতিল হয়ে গেছিল। কারণ স্যার তখন স্পষ্ট আমাদের পড়াইতো এবং শিখাইতো যে কফ সিরাপ খাওয়া আর গরম পানি খাওয়া একই জিনিস। সুতরাং কফ সিরাপ কিন্তু এই কফ সিরাপ ব্যবসা কিন্তু তখন বন্ধ হয়ে গেছিল। কিন্তু এরপরে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে দেশে, এখন কিন্তু কফ সিরাপ বাজারে আবারও পাওয়া যাচ্ছে। তবে এগুলো বুঝে রাখি, এইসব কফ সাপ্রেসেন্ট যে কথা বলা হয় এনিটাসিড, কোডিন থাকে, ডেক্সট্রোমেথাসোন থাকে এবং কিছু কিছু আছে এক্সপেক্ট্রেন, আবার কিছু কিছু মিক্সচার আছে এন্টিসিড এক্সপেক্ট্রেন। এগুলো মনে করা হয় যেগুলো লিমিটেড অন এফিকাসি। যদি কোনো এফিকাসি থাকে তাহলে অনেকে মনে করে এগুলো প্লেসিবো এফেক্ট, যদি আমরা অনেকে লিখি। এবং কিছু কিছু আছে এদের সাইড এফেক্টস হয়, যেমন কোডিন, এগুলো সাইড এফেক্টস কনস্টিপেশন হয়, সন্ডোলেন্স হয়, সাইড এফেক্ট আছে। সুতরাং কফ সিরাপ লিখতে আমরা যেন সাবধান থাকি। এবং তবে এটা ঠিক যে রোগী আসলে যদি আমরা লিখে যদি বলি যে গরম পানি খান, তো রোগীরা খুশি হয় না, এই জন্য হয়তো অনেকে লিখি, কিন্তু একটু চিন্তা করে লেখা উচিত ডায়াগনোস করে মিস হচ্ছে কিনা। এখন আমরা ওয়ার্কআপে আসি। মেইন ওয়ার্কআপ যেটা আমাদের, আমরা ধরে নিলাম যে মোস্ট কমন কজ হলো আপার এয়ারওয়ে কফ সিনড্রোম অথবা পোস্ট নাসাল ড্রিপ। আমরা ডায়াগনোস কিভাবে করবো আমরা বলে ফেলেছি। এখন আমরা বলবো ট্রিটমেন্ট। প্রথমে দেখবো ট্রিটমেন্ট কজটাকে দেখবো আমরা, যে কজ এটাকে সাইনোসাইটিস আছে কিনা, রাইনোরিয়া আছে কিনা, ব্যাকটেরিয়া সাইনোসাইটিস কিনা। যদি ব্যাকটেরিয়া সাইনোসাইটিস থাকে অবশ্যই তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তখন নেজাল স্যালাইন ইরিটেশন লাগতে পারে। আর যদি কোনো স্পেসিফিক কজ না পাওয়া যায় তখন আমরা অ্যাকর্ডিং প্রোটোকল উই ক্যান গো ফর এম্পিরিক্যাল ট্রিটমেন্ট, যেমন ইনহিস্টামিন ফার্স্ট জেনারেশন ইনহিস্টামিন দেওয়াই ভালো মনে করা হয়, সাথে সিডোফিডিন দেওয়া হতে পারে। এমন নেজাল কর্টিকোস্টেরয়েড ভালো কাজ করে, এমন ডিকনজেস্ট্যান্ট দিতে বলা হয়। এবং দেওয়ার পরে 2-3 সপ্তাহ পরে মনে করা হয় যে 2 সপ্তাহ চিকিৎসা করলে এটা ভালো হয়ে যাওয়ার কথা। এখানে ডিকনজেস্ট্যান্স সম্বন্ধে আমি একটু বলে নিই। একটা সাইনোসাইটিস ডিমেন্টোস একটা অসুখ আছে, এই নেজাল ডিকনজেস্ট্যান্স বেশি ব্যবহার করার ফলে সেটা হয়। সেক্ষেত্রে কিন্তু আবার এই নেজাল ডিকনজেস্ট্যান্স কি আসলে স্লোলি আস্তে আস্তে উচ্চ করতে হয়, সেটা অবশ্যই অন্য কফ ভেরিয়েন্ট অ্যাজমা ডায়াগনোস কি করে হয় আমরা বলেছি। যদি হয় ট্রিটমেন্টটা কিন্তু প্রায় অ্যাজমার মতে আসলে ট্রিটমেন্ট অ্যাজমার মতে ইনহেল গ্লুকোকর্টিকয়েডস এবং সাথে সলমেটারল অথবা অ্যাজ নিডেড ইনহেল বিটা অ্যাগনিস্ট দিলে রোগীরা ভালো হয়ে যাওয়ার কথা, এবং সাথে হয়তো কোনো সময় তো অরাল কর্টিকোস্টেরয়েড লাগতে পারে। থার্ড কজ অথবা সেকেন্ড কজ জিআরডি। এইখানে মনে করা হয় সিমটম আমরা একটু আগে আলাপ করছি, এইখানে মনে করা হয় একটু হাই ডোজ প্রোটোনবাম ইনহিবিটরস বা অন্য যে অ্যান্টি ড্রাগগুলো আছে দিতে বলা হয়, এবং ডোজটা মনে করা হয় একটু হাই ডোজ দিতে বলা হয়। এখানে ধরেন সে ফর এক্সাম্পল 40 মিলিগ্রাম বিআইডি দিতে বলা হয়, এবং একটু লং রেঞ্জ দিতে বলা হয় টু সি দ্য এফেক্টস। অনেকে কোনো কোনো জায়গায় 3 মাস 4 মাস ইভেন বলছে যদি ডায়াগনোস কারেক্ট হয়ে থাকে ইউ ক্যান ওয়েট ফর 6 মাস। সাথে যদি প্রোকাইনিকাজন দেওয়া হয় তাহলে ভালো কাজ করে বলে মনে করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লাইফস্টাইল মডিফিকেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লাইফস্টাইল মডিফিকেশন। যেমন আমি যখন কজ আলাপ করতাম তখন বলছিলাম অবেসিটি হলে সেটা রিডিউস করতে হবে। খাওয়ার ব্যাপারে বলা হয়েছে যে ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে বলা হয়েছে। তারপর খাওয়ার পরে শুতে মানা করা হয়েছে, একটু উঁচু জায়গায় শুতে বলা হয়েছে, কোনো ইন্টারনাল প্রেশার রাইজ করে এমন কোনো কাজ করতে মানা করা হয়েছে, মানে স্টুবিং করতে মানা করা হয়েছে। এগুলা যদি করা হয় এবং সাথে যদি ট্রিটমেন্ট করা হয় এবং তাইলে জিআর রেসপন্স করার কথা। ক্রনিক ইসোমেলিক ব্রঙ্কাইটিস টার্মটা আমাদের জন্য আননোন। যদি ডায়াগনোস করা হয় তাইলে ইনহেল গ্লুকোকর্টিকয়েড ভালো রেসপন্স করে, এবং এটা রেসপন্স করে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এবং সাথে হয়তো যদি ডায়াগনোস কারেক্ট হয়ে থাকে অরাল স্টেরয়েড দিলে আরো ভালো কাজ করবে এবং প্রম্পট রেসপন্স করা যাবে। এরপরে এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন কখন করবো আমরা? না, এরপরে আমি এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন তো বলবো না, কারণ এটা তো এক্সটেন্সিভ মানে এক্সটেন্সিভ, সেখানে একটু আগে আলাপ করছি, এই সময় কিছু বলার নাই।
এরপরে যদি কফের কারণ খুঁজে না পাওয়া যায় তাইলে আমরা উইল কনসিডার সাইকোজেনিক অর হ্যাবিচুয়াল কফ, অথবা এটাকে ক্রনিক কফ হাইপার সেন্সিটিভিটি সিনড্রোমও বলা হয়। ডায়াগনোসিস সম্বন্ধে আমি আলাপ করেছি, যদি হয় সেখানে সাইকোথেরাপি। আর কিছু কিছু ট্রায়ালে দেখা গেছে যে আমরা যেমন পেইন থ্রেশহোল্ড কমানোর জন্য যেমন আমরা গাবামেন্টেন, তারপর ডুলোস্টোটেন, তারপর আমরা এই যে ড্রাগগুলো আমরা ইউজ করি ট্রাইসাইক্লিক ইন্টিগ্রেসেন্ট, এখানে ওইগুলো ট্রায়াল বেসিস বলা হয়েছে এইসব ড্রাগও এখানে কাজ করে বলে মনে করা হয় টু ডিসেন্সিটাইজ দ্য হাইপার সেন্সিটিভ রিফ্লেক্স সার্কিট করার জন্য এইসব ড্রাগ পেইন যেমনি কমায়, এইখানে ওই সব ড্রাগের ট্রায়াল আছে, কিছু কিছু জায়গায় আছে বলে দেখা গেছে। সেটা যদি সেরকম হয় আমরা ওই কনসিডার যদি মনে করি আমরা। হ্যাঁ, আমি এখন শেষ পর্যায়ে আসছি। এখন আমরা এইটা নিয়ে একটু আলাপ করব। এই ছাত্ররা তোমরা যারা 2-3 জন 4 জন আছো, তোমরা এটা পড়ো একটু। এটাও লাস্ট আমার প্রেজেন্টেশন, আজকের প্রেজেন্টেশন। কারণ আমি জানি এখানে যারা আছে তারা এই অনেক উচ্চ দরের শিক্ষক এবং ক্লিনিশিয়ান, কম সময় তাদের অডিয়েন্স অভিজ্ঞতা এবং বক্তব্য থাকবেন, সেটা আমি বেশি বলবো না, আমি ওনার থেকেও শুনবো। তবে এইটা আমি ছেলেদের জন্য রাখছি, এই ধরনের পরীক্ষা কোশ্চেন আসতেও পারে। আমি একটু পড়ি, তোমরাও পড়ো ছাত্ররা যারা রেসপন্স করবে। A 62-year-old woman is evaluated for 1 year history of cough. She works in a office and has no environmental exposure and cannot recall any specific irritating event. Her cough seems to be triggered by temperature changes, exercise, laughter, and strong scents and perfumes. She has no sputum production, মানে dry cough, তার কোনো rhinitis নাই, post-nasal drip নাই, wheezing নাই, heartburn নাই. She has recently been treated with intranasal fluticasone and oral antihistamine without significant improvement. She is not taking any medication currently. On physical examination, oxygen saturation is 97% on room air. All vital signs and pulmonary cardiac examinations are normal. Lab studies including CBC-ESR are normal. Chest radiography normal. Pulmonary function test shows normal FEV1 and FEV1 FBC ratio. পড়া শেষ হলো? এই তোমাদের পড়া শেষ হয়েছে? জি স্যার, স্যার সাইকোজেনিক কফ স্যার। না, প্রশ্ন তো দেইনি এখনো। আচ্ছা, প্রশ্ন তো সামনে, পড়া শেষ কিনা বলো। জি পড়া শেষ স্যার। হলো? আচ্ছা, প্রশ্ন হইলো, which of the following is the most appropriate management? A, start daily inhale budesonide and salmeterol. B, do esophageal manometry. C, do HRCT chest. D, do methadone challenge test. E, stop any offending drug. যার হয়েছে সে মিউট করে আনমিউট করে কথা বলো এবং জাস্টিফাই করতে হবে। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Here we do methadone challenge test. জাস্টিফাই ইউর অ্যানসার। পরীক্ষার সময় কিন্তু এরকম একটা কোশ্চেন দেওয়ার পর যেহেতু 5 নম্বরের সর্বসূত্র হয়তো এটা যদি 2 নম্বর রাখবে, তারপর 2-3 কোশ্চেন দেবে জাস্টিফাই ইউর, গতবার একটা কোশ্চেন ছিল জাস্টিফাই ইউর অ্যানসার, তখন তোমাকে জাস্টিফাই করতে বলবে। Her cough seems to be triggered by temperature change, exercise, laughter, and strong scents and perfumes. And here, chest test is normal, pulmonary function test is also normal. Then we go for methadone challenge test for cough variant asthma diagnosis. আচ্ছা, why not you start daily inhale budesonide and salmeterol? That will কারণ স্যার হচ্ছে আমরা যদি ডায়াগনোসিসে না পৌঁছাতে পারি সেক্ষেত্রে কাপ ভেরিয়েন্ট অ্যাজমা এবং অ্যাজমা ট্রিটমেন্ট তো স্যার এই ইনহেল বুডিসোনাইড এবং সালমেটেরল, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক ডায়াগনোসিসের জন্য এই মিথাগোলিন চ্যালেঞ্জ টেস্টটা করব। ঠিক আছে, আর যারা আছে তারা কি একমত না দ্বিমত করার কেউ আছে? একমত হলে বলার দরকার নাই, দ্বিমত হলে
স্যার এখানে স্যার আমরা যেহেতু ইন্টারনাল ফ্লুটিকাসন এন্ড হিস্টামিন দিয়ে ট্রাই করেছি, সেখানেও স্যার ইমপ্রুভমেন্ট হয় নাই, এই কারণে স্যার আমরা মিথাকোলিন চ্যালেঞ্জ চেষ্টা করব। না না, একমত হলে বলার দরকার নাই। জি স্যার একমত। সবাই কি ডি তে একমত? আচ্ছা ঠিক আছে, আমি মনে করি 100% কারেক্ট। ক্রোড়পতি কি মনে গা 100% কারেক্ট, এক্সপ্রেশন কারেক্ট। এখানে মনে হবে এসবি মানে কি, মনে হবে যে এইটাও এও কারেক্ট। কারণ কেউ যদি এই যে বলে যে আমি একটু বললাম যে ইমপ্লিমেন্ট ট্রিটমেন্ট শুরু করতে পারে, সেই হিসেবে এটা কারেক্ট, এ কারেক্ট। আবার কেউ যদি মনে করে না তুমি যা বললাম মিথাকোলিন চ্যালেঞ্জ টেস্ট করবা, এটাও কারেক্ট। আবার অফেনিন ড্রাগ সে হয়তো খুঁজবে অফেনিন ড্রাগ আছে কিনা, যদি এখানে নাই সে বলবে যে স্যার আপনি বলছেন অফেনিন ড্রাগ খোঁজার জন্য, আমি বলে নাই কিন্তু হিস্ট্রি নেবো আগে, আবার ভালো হিস্ট্রি নেবো সে কোনো ড্রাগ খায় কিনা, 62 বছর বয়স, আমি খবর নেবো অফেনিন ড্রাগ খাই, এটাও কারেক্ট। কেউ যদি বলে না স্যার এত কিছু করছে চেষ্টা করছে, আমি এটা সিটি স্ক্যান করে দেখবো, এটাও কারেক্ট। কেউ যদি বলে যে জার হইতে পারে স্যার, আমি একটা ইস্যু ম্যানিপুলেট করবো, যদিও রেয়ার, এটা আনকমন ডায়াগনোসিস, এটা পরের দিকে আসবে, এটাও কারেক্ট। তার মানে এগুলো মোটামুটি সব এসবির একটা কোশ্চেন মনে হলো সবগুলো কারেক্ট, কাছাকাছি কারেক্ট, কোনটাই ভুল না। কিন্তু এর ভিতরে একটা হলো সিঙ্গেল বেস্ট বা বেস্ট অফ 5। সুতরাং তুমি যা বলছো ডু ম্যাথাকোলিন চ্যালেঞ্জ টেস্ট, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং তুমি যে ব্যাখ্যা দিচ্ছ দিস ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। কারণ তুমি যে কথাটা বলছো, আমি আবার রিপিট করতেছি, তুমি বলছো যে যদি ইনহেল কর্টিকস্টেরয়েড আমরা শুরু করি এটা কারেক্ট হইতে পারে। তবে যেহেতু আমি একজন ক্লিনিশিয়ান স্পেশালিস্ট, আমি কেন ডায়াগনোস না করে চিকিৎসা দেব? এবং যেহেতু ইনভেস্টিগেশনটা সহজ, যদি এমন হইতো ইস্যুতে ম্যানোমেট্রি করতে হবে, তখন বলতে পারতাম সেটা কোথায় করবো, এটা হয় না স্যার, সেটা আমি করবো না স্যার, আমি আগে ট্রিটমেন্ট করবো। কিন্তু যেহেতু মিথাকোলিন চ্যালেঞ্জটা করাটা সহজ এবং ডায়াবেটিস আমার কমপ্লেন অ্যাজমা, সুতরাং আমি আগে ডায়াবেটিসটা কনফার্ম করে চিকিৎসা দেবো, যেন আমার চিকিৎসা ভুল না হয়। এবং বইতে এইটাই এক্সপ্লেনেশন দেওয়া আছে, 100% কারেক্ট। সুতরাং আমি বোধহয় আমার তো বোধহয় এখন থ্যাংক ইউ দরবার, ইয়েস থ্যাংক ইউ। এবং যারা আজকের চেয়ারপারসন অনেক দূর থেকে অংশগ্রহণ করছেন আসেন কিনা জানি না, আজকের আমার রাজশাহীর বহুদিনের সতীর্থ আমাদের এই প্রফেসর নাজমুল, আমার ঢাকার ঘনিষ্ঠ সহকর্মী বহুদিনের প্রফেসর আতিক, এবং সোসাইটির সভাপতি, এখনো সভাপতি আছেন উনি, বর্তমানে বিসিবিএস এর কর্ণধার, অনারি সেক্রেটারি, মানে বিসিবি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এখন কাউন্সিলর হিসেবে এবং অনারি সেক্রেটারি হিসেবে, বিডি ফিজিশিয়ান কর্মকর্তাবল, এবং যারা আছে পার্টিসিপেন্ট ছিল, আমি এদের জন্য শুভকামনা করি। যারা এক্সেলেন্ট রেসপন্স করছে, আমি আশা করি তারা ভবিষ্যতেও পরীক্ষা খাতে এক্সেলেন্ট রেসপন্স করবে, এবং তাদেরকে আমি আগের থেকে কি বলবো কনভিন্স করতে চাই। এবং ডক্টর সাদিয়া কাজ তো অনেক বাকি আছে, আশা করি সে বাকি কাজটাও আগে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। Thank you, sir. Thank you, sir, for your very informative lecture. Now, I would request our guest, Professor Syed Atikul Haq, sir, to say something. এই তুমি একটু আমার মনে হয় আগে দিয়ে একটু প্রশ্নপত্রগুলো থাকলে আমাদের গেস্টও জবাব দিতে পারে, প্রশ্নগুলো নিয়ে নিও। স্যার নেওয়া হবে, স্যার প্রশ্নগুলো নেওয়া হবে স্যার, আগে ঠিক আছে একটু বলে নেই প্লিজ। ঠিক আছে আমার মনে হয়, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তাহলে আমি যেটা বললাম, মানে জলিল ভাইয়ের লেকচারটা তো অত্যন্ত কম্প্রিহেন্সিভ এবং কমপ্লিট। আমি বলবো যে এটা একটা চমৎকার লেকচার, যেটা আমাদেরকে ক্রনিক কাফ, বোথ এক্স-রে নেগেটিভ ক্রনিক কাফ এন্ড এক্স-রে পজিটিভ ক্রনিক কাফ, দুইটার ইভ্যালুয়েশনে আমাদেরকে প্রচুর সাহায্য করবে, আমার এ কোনো সন্দেহ নাই। যদিও আমি একটু আনকমন, যেহেতু কমন জিনিসগুলো জলিল ভাই সব বলে ফেলেছেন, আমি সেই জন্য কিছু আনকমন জিনিসে যাব। এটা হয়তো অনেকেই জানে না যে আমি আমার যে কর্মজীবন, মানে এফসিপিএস পার্ট 2 পাস করার পর তো আমাদের কর্মজীবনটা শুরু হয়। সেই কর্মজীবনের প্রথম 10টা বছর আসলে একজন ইন্টার্নিস্ট হিসাবেই আমি কাজ করেছি, এবং সেই সময় আমি আমার জীবনের বেশ কিছু ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। বরং আমি বলতে পারি যে
কি হলো, গেল কই? স্যার ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয় স্যার। আতিক স্যার প্রবাবলি ডিসকানেক্টেড হয়ে গেছে, তাহলে আমরা এখন নাজমুল স্যারের থেকে শুনে রাখবো, পরে স্যার আসলে আমাদের সাথে আবার জয়েন করবেন। আমরা রিকোয়েস্ট করছি প্রফেসর HAM নাজমুল আহসান স্যারকে কিছু বলার জন্য। আবার আমি ফিরে এসেছি, অন্য কেউ কি বলার চেষ্টা করেছেন সাদিয়া? না না স্যার, ঠিক আছে, আপনি তাহলে কন্টিনিউ করেন। আমরা শুরু করলে আমার আপত্তি নাই, আমি পরে শুরু। আমার আসলে বাসায় এখন ইলেকট্রিসিটি নাই, আমি একটা ভিন্ন সাপোর্ট নিয়ে এখন আবার সংযুক্ত হয়েছি। তোমাকে অন্ধকারে সুন্দর লাগতেছে আসলে। আচ্ছা, মানে থাকে শুধু অন্ধকার, মুখামুখি বসিবার, মানে সেই টাইপের হয়ে যাচ্ছে আর কি। তা আমি বলবো যে আমি এখনো কিন্তু আমি প্রচুর রোগী পাই যাদের 1 বছর 2 বছর ধরে কাফ, অথচ কখনোই বুকের একটা এক্সরে হয়নি। যেখানে আমরা বলি যে একজন রোগীর যদি কাশি শুরু হয় এবং 2 সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, অবশ্যই বুকের এক্সরে করা উচিত। আবার কারো আগে থেকেই কাশি ছিল, হয়তো কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, যদি তার কাশিটা কখনো বেড়ে যায় এবং সেই বাড়তি কাফটা যদি 2 সপ্তাহ থাকে, তাহলেও কিন্তু বুকের এক্সরেটা করা উচিত। কিন্তু এক্সরেটা মনে হয় এখনো আমাদের কোনো কর্নারে যথেষ্ট অবহেলিত। যাই হোক, তবু আমি যেটা বলছিলাম যে আমি আসলে এক্সরে নেগেটিভ কাফ নিয়ে বলবো। আমি এমন কতগুলো কন্ডিশন বলবো যেগুলো আমি আমার জীবনে পেয়েছি, অথচ যেগুলো মানে আমাদের লিটারেচার অনুযায়ী কমন না, আমার নিজের প্র্যাকটিসে মোটামুটি কমন মনে হতো। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পোস্ট ভাইরাল ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি সিনড্রোম। এটা কিন্তু লিটারেচারে এস্টাবলিশড, যদিও লিটারেচারে বলা হয় যে দিস ইজ আনকমন। আমার মনে হয়েছে এটা যথেষ্ট কমন, যে একটা ভাইরাল ফিভার, তারপরে কাশি শুরু হলো, সেই কাশিটা কয়েক সপ্তাহ থেকে তারপরে আবার চলে গেল। এবং এই ধরনের কাশি, পোস্ট ভাইরাল ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি সিনড্রোমটা কোনো লিটারেচারে আছে এমনকি 6 মাস পর্যন্ত থাকতে পারে। এবং এই পেশেন্টদের ওই জেনোময়েড অ্যাসোসিয়েশন স্টাডিও হয়েছে, এবং তাতে দেখা গেছে যে তাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে ভিন্ন জায়গায় জেনোমিক সিগন্যালস পাওয়া যায়। আরেকটা হচ্ছে ব্রঙ্কিয়েক্টাসিস। এটা কিন্তু অনেক সময় প্লেন এক্সরেতে কিছু পাওয়া যায় না, সিটি স্ক্যান করলেই পাওয়া যায়। এবং এটাকেও আমার মনে হয় যে এটা একটা নট রেয়ার কজ অফ ক্রনিক কাফ, সিটি স্ক্যান করলে পাওয়া যায়। এবং তাদের মাঝে মধ্যে অবশ্যই পুরুলেন্ট এক্সপেক্টোরেশনের হিস্ট্রি থাকে। ল্যারিঞ্জিয়াল এবং ভোকাল কর্ড ডিসঅর্ডার্স, পার্টিকুলারলি আমি কখনো দেখি যে ইউনিল্যাটারাল ভোকাল কর্ড অ্যাট্রফি অথবা পার্শিয়াল ভোকাল কর্ড অ্যাট্রফি, এগুলো কিছু রেয়ার ইএনটি কন্ডিশন, কিন্তু সেগুলির জন্য কাফ হতে পারে। ঠিক তেমনি ল্যারিঞ্জিয়াল ডিসফাংশন সিনড্রোমেও কাফ হতে পারে। অনেক সময় কারো ক্রনিক মানে এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি, একটা পার্শিয়াল পালসি হয়ে ভোকাল কর্ডটা কিছুটা অ্যাবডাক্টেড হয়ে আছে, রোগী সহজেই তার খাবার খেতে গেলে কিছু একটা পার্টিকেল বা কিছু পানি টানি তার চলে যায় এবং চলে যেয়ে কাশি হয়, কিন্তু ওই আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করে কিচ্ছুই পাই না। কাজেই এই ধরনের ক্ষেত্রে আমাদের ক্ষেত্র বিশেষে একটু ইএনটিকেও দেখিয়ে নেওয়ার প্রয়োজন আছে। আমাদের আরেকটা হচ্ছে স্মল এয়ারওয়ে ডিজিজ। এটাও কিন্তু আমাদের নর্মাল যে স্পাইরোমেট্রি নর্মাল আসে, স্মোকারদের বেশি হয় সিওপিডির ব্যাকগ্রাউন্ডে, কিন্তু সিওপিডিতে নর্মালি লার্জার এয়ারওয়ে বেশি এফেক্টেড হয়, কিন্তু স্মল এয়ারওয়ে কখনো হতে পারে, যেগুলিকে বলা হয় লেস দেন 2 মিলিমিটার এয়ারওয়ে। যদিও এটার ব্রেথলেসনেসটাই কমন সিমটম, কিন্তু কখনো ক্রনিক কাফ নিয়ে প্রেজেন্ট করতে পারে। একটা আমরা প্রায় ভুলে যাই, শোগ্রেন সিনড্রোম, যাদের ড্রাইনেস থাকে, ড্রাইনেস অফ মাউথ, ড্রাইনেস অফ আইজ, তারপরে রিডিউসড সোয়েট সেক্রেশন, তারপরে ডিসপেরোনিয়া, এই ধরনের সিমটম যাদের থাকে তাদের কিন্তু ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ড্রাইনেসের জন্য তাদেরও কাফ হতে পারে। এবং এটাও কিন্তু এটা অবশ্য আমার রিউমাটোলজির প্র্যাকটিসের পরেই আমি বেশি পাচ্ছি, তার আগে কম পেতাম। এই কতগুলো জিনিস এখন আমি আরেকটু বলবো, যদিও এটা তোমাদের জলিল স্যার বলে গেছেন, তিনি যেহেতু অনেক কিছু কভার করতে হয়েছে এই জন্য এই পার্টটা একটু সংক্ষেপে বলেছেন। কিন্তু পোস্ট নেজাল ড্রিপ সিনড্রোম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অত্যন্ত সহজে ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়ে যাবে যদি রোগীর নেজাল কনজেশন থাকে, থ্রোট ক্লিয়ারিং এর হিস্ট্রি থাকে, এবং আমরা যদি গলাটা একটু মুখটা হা করে
যদি আমরা দেখি যে ওই পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালে মানে নিচের দিকে নামছে এরকম মিউকোপাস অথবা কবলস্টোন অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে কমন। যদি এটা না থাকলেও হতে পারে, কিন্তু এটা না থাকলে যে পোস্টনাজাল ড্রিপ বা আপার ওয়ারে ডিসফাংশন সিনড্রোম সেটা কিন্তু কমন না। কাজে আমরা যদি এটা যদি পেয়ে যাই, এটা আমাদের পাওয়ার জন্য খুঁজতে হবে। আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা বেশিরভাগ ক্লিনিশিয়ানই ভুল করে এটা খুঁজি না, এগুলো ক্লিনিক্যালি পাওয়া সম্ভব। তারপরে যদি জার্ড, যদি রোগীদের যদি ওই যেটা জলিল স্যার বললেন যে জার্ডের কিচ্ছু না থেকেও জার্ডের জন্য ক্রনিক কাফ হতে পারে, কিন্তু সেটা কোনো অপরাধ হবে না। সেই ক্ষেত্রে সেটা কেউ যদি ডিটেক্ট করতে মিস করেন আমি অপরাধ বলবো না। কিন্তু কোনো রোগীর যদি এরকম একটা ক্রনিক কাফ থাকে অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ টিপিক্যাল পোস্টপ্রান্ডিয়াল হার্ট বার্ন, মিডল এজেড ওবেজ অথবা ওভারওয়েট ওমেন, তার ক্ষেত্রে যদি এরকম একটা টিপিক্যাল হার্ট বার্নের যদি হিস্ট্রি থাকে তাহলে কিন্তু আমাদের সেটা মিস করা উচিত হবে না। কাজে আমি বলবো যে জলিল স্যার যেই জিনিসগুলো বলেছেন সেগুলোর মোর কমন পোর্শন অফ দ্য পপুলেশনে কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোস করা সম্ভব। যেটা তোমাদের জলিল স্যার আগেই বলেছেন যে আমরা যারা আগের জেনারেশনের, অবশ্য আমি দেখি যে এখন আমি বিভিন্ন যে বিডি ফিজিশিয়ানস বা প্ল্যাটফর্ম এই সমস্ত জায়গায় আমাদের পরবর্তী প্রজন্মের যে আলাপ আলোচনাগুলো দেখি, তাতে আমার মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মে অনেকে আমাদের প্রজন্মের চেয়ে বেশি হিস্ট্রি এবং এক্সামিনেশন ফাইন্ডিং এর চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ, অনেক বেশি সচেতন। কাজে এটা বোধহয় প্রজন্ম দিয়ে সম্ভবত ভাগ করা যাবে না। তবে যাদের নাই, যাদের হিস্ট্রি নেওয়া এবং এক্সামিন করার অভ্যাস নাই, তাদের এই ব্যাপারে তাদের একটা প্রখরতা অবশ্যই আনতে হবে। আর আমি যদি অ্যাজমা ট্রিটমেন্টে যাই, আসলে এই জিনিসটা জলিল স্যার যে ইয়েটা এনেছেন, যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যেও একটু আগের ফর্মে রয়ে গেছে, মানে 2018-র গিনাতে রয়ে গেছে। 2019-এর গিনা অনুসারে প্রশ্নটাকে রিশেপ করা হয়নি। কারণ তোমরা হয়তো জানো এই বিডি ফিজিশিয়ানসে আমি 2020-এর গিনা গাইডলাইন্সটা আপলোড করে তার এক্সাপ্ট দিয়ে দিয়েছিলাম, কিন্তু গত বছরের কোন একটা সময় যারা বিডি ফিজিশিয়ানসকে রেগুলার ফলো করো তারা পেয়ে গেছো। এখন প্রথম জিনিস হচ্ছে, যেই মানুষটা রেগুলার ইনহেলেশনাল কর্টিকোস্টেরয়েড পান না, তার ক্ষেত্রে কিন্তু আমরা রিলিভার হিসাবে শুধুমাত্র বিটা-2 অ্যাগনিস্ট ব্যবহার করতে পারবো না, এটা কঠোরভাবে নিষিদ্ধ। এবং এটা বাংলাদেশে কোন ক্ষেত্রে হবে, অনেক ডাক্তারই দেখা যায় ওই রোগীকে ইনহেলার বোঝানো কঠিন, এই জন্য মন্টেলুকাস দেওয়াটা প্রেফার করেন অ্যাজমার রোগী কিংবা কাসভেরিয়েন্ট অ্যাজমার রোগী। মন্টেলুকাস্টের রোগীকে যদি আমি রিলিভার দিতে চাই, দ্যাট শুড নট বি সালবোটামল, দ্যাট শুড বি আইসিএস উইথ একটা লাভা। কিন্তু সেই লাভার ক্ষেত্রে কিন্তু সালমেটেরলকে আর পছন্দ করা হয় না, কারণ সালমেটেরলের অনসেট অফ অ্যাকশন একটু ডিলে, একটু পরে হয়। তার চেয়ে ফরমেটেরল, যেটা একদিকে লাভা অথচ তার অনসেট অফ অ্যাকশনও দ্রুত হয়, সেই কারণে ফরমেটেরল প্লাস বুডিসোনাইট হয়ে গেছে সেই পারপাজে সবচেয়ে বেশি পপুলার। এবং গিনাতে বলা হয়েছে স্মার্ট হতে হবে, স্মার্ট থেরাপি বলে বলা হয়। এবং সেই অনুসারে বলা হচ্ছে এই ফরমেটেরল বুডিসোনাইট হচ্ছে একটা জিনিস যেটা দিয়ে আমরা এক ঢিলে দুই পাখি মারতে পারবো। এটা দিয়ে আমরা প্রিভেন্টারের কাজও করতে পারবো, আবার রিলিভারের কাজও করতে পারবো। বলবো যে হ্যাঁ, আপনি ফরমেটেরল বুডিসোনাইট 4.5/80 2 পাফস বিডি রেগুলার নেবেন, মানে আফটার কন্ট্রোল। এবং এরপরে যখন কাশি হবে তৎক্ষণিকভাবে আপনি আবার সেই ফরমেটেরল প্লাস বুডিসোনাইটটা আবার ইনহেল করবেন ফর রিলিফ। কাজে ওই প্রশ্নটা যারা করেছেন তারা যদি সালমেটেরল প্লাস বুডিসোনাইটের জায়গায় যদি ফরমেটেরল প্লাস বুডিসোনাইট দিতেন, তাহলে দ্যাট কুড হ্যাভ বিন এ মোর এফিশিয়েন্ট ডিস্ট্রাক্টর। কারণ আমার মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মের যারা এখানে আছে তারা অলরেডি গিনা গাইডলাইনটা জানে, তারা অলরেডি ফরমেটেরল প্লাস বুডিসোনাইটের মাহাত্ম্যটা আমার চেয়ে অনেক বেশি ভালো জানে। আমি এই কথাগুলো কথা বলে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার ইনফরমেশনের জন্য। এখন আমরা চলে যাব প্রফেসর HAM নাজমুল হাসান স্যারের কাছে। স্যার আপনি কিছু। আমি জলিল ভাইয়ের প্রেজেন্টেশনের উপরে তো কমেন্ট করা খুবই কঠিন, ভালো বলা ছাড়া। একটা সিমটম নিয়ে এসে যেভাবে এই পুরা 1 ঘন্টা বলছে, আমার মনে হয় তো এর চেয়ে আর ভালো কিছু বলা নাই। তবে যা বলার সেটা প্যানেলিস্ট হিসাবে বা এখানে উপস্থিত হিসাবে আমি যা বলবো সেটা হলো,
দিস ইজ এ ভেরি কমন অ্যান্ড ইম্পর্টেন্ট সিমটম। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমি আমার জীবনে কতগুলো সিমটমকে খুব ভয় পাই। ভয় পাই এই কারণে এগুলো অনেক সময় সিম্পল সিমটম বা বেনাইন সিমটম হতে পারে বা সাধারণ একটা রোগের সিমটম হতে পারে, আবার একটা খুবই ম্যালিগন্যান্ট সিমটম আমরা যেরকম বলি যে একটা গ্রিভিয়াস একটা সিরিয়াস একটা ডিজিজ এর একটা সিমটম হতে পারে, যেটা মিস হলে ওইটা সারা জীবনের জন্য আমাকেও পস্তাইতে হতে পারে, রোগীকেও পস্তাইতে হবে। ঠিক সেরকমই আমি কতগুলো সিমটমকে ভয় পাই। তার মধ্যে একটা হেডেক, একটা চেস্ট পেইন, সিম্পল ফিভার, এরকম কাফও একটা সিমটম, যে সিমটমটা খুবই কমন একটা সিমটম। সিম্পল একটা অ্যাকিউট ব্রঙ্কাইটিস একটা হতে পারে, একটা ভাইরাল ফিভারে হতে পারে, আবার একটা এমন একটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা সার্কোইডোসিস বা টিউবারকুলোসিস এমন একটা অসুখ থাকতে পারে যেটা মিস হলে পরবর্তীতে পেশেন্ট এটা পরবর্তীতে অসুখটা অনেকটুকু আগায় যেতে পারে। আমি বলবো আমি একজন ইন্টার্নিস্ট হিসাবে আমার এত জীবনের শেষ সময় যে একটা গুড হিস্ট্রি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে প্রথম থেকে শুরু করে তার কাশি কতদিন, যেগুলো জলিল স্যার সব সুন্দর করে বলছেন, যে এটা কত শর্ট ডিউরেশনে কাশি না প্রলং কাফ, এটা প্রোডাক্টিভ কাফ কিনা, এটা কখন হয়, কিসে বাড়ে কমে, এগুলো কিন্তু আমাদের ক্লিনিক্যাল 3rd ইয়ারের টিচিং এই কথাগুলো লেখা আছে, যেগুলো আমরা অনেক সময় হিস্ট্রিতে নিজেরা তাড়াহুড়া করে শর্টকাট করে ফেলার চেষ্টা করি। কিন্তু একটা ভালো গুড হিস্ট্রি এবং একটা এক্সামিনেশন করলে অনেক পেশেন্টেরই কিন্তু ডায়াগনোসিস, মেজরিটি পেশেন্ট সাধারণত ভুল হওয়ার সুযোগ কম। এবং আমরা এইসব পেশেন্ট গুলোতে কয়েকটা পেশেন্ট আলাপ করা হয়েছে যে কিছু কিছু পেশেন্ট কাশি কিন্তু দেখা গেল ইনভেস্টিগেশন আমরা যেটা কমন চেস্ট এক্সরে করি, এক্সরেতে কিছু নাই, সিটিতে না করলে আগে সিটি আমরা অভ্যস্ত ছিলাম না, কিন্তু এখন দেখা যায় অনেক সময় চেস্ট এক্সরেতে কিছু পাওয়া যাচ্ছে না, আবার সিটিতে পাওয়া যাচ্ছে। আবার আমি বলবো যে একবার যে পেশেন্টটার কাশি অ্যাপারেন্টলি তার নর্মাল, কিন্তু পেশেন্টটাতে একটা ফলো আপে থাকতে হবে যে যে পরবর্তীতে পেশেন্টের কি, সবারই দেখে এইসব পেশেন্ট গুলো একাধিক কোর্সের অ্যান্টিবায়োটিক খেয়ে আসে, যে অনেক সময় দেখা যায় পারুলেন্ট যেসব লাং অ্যাবসেস বা টিউবারকুলোসিস ওগুলো অনেক খায়, কিন্তু সবাই 7 দিন 10 দিন অ্যান্টিবায়োটিক খায়, কিন্তু দেখা গেল ভালো হইতেছে না। তো যে কতগুলো এক্সরেতে যেগুলো অবভিয়াস, যেমন অনেক সময় টিউবারকুলোসিস, লাং অ্যাবসেস, অনেক সময় ব্রঙ্কিওক্রিসিস, ম্যালিগন্যান্সি, কিন্তু অনেকগুলো কিন্তু চেস্ট এক্সরেতেও অনেক সময় প্রবলেম হয় যে যেগুলো চেস্ট এক্সরে নর্মাল পেশেন্টের কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু এইসব পেশেন্টের ফলো আপে রাখলে অনেক সময় তাহলে পরবর্তীতে আস্তে আস্তে তার কিছু ফাইন্ডিং পরবর্তী এক্সরেতে চলে আসে। এবং ক্লিনিক্যালিও পেশেন্টকে জেনারেল এক্সামিনেশন, লিম্ফ নোড, ক্লাবিং এবং চেস্ট ফাইন্ডিংস এগুলো দেখলে অনেক অসুখই আসলে ডায়াগনোসিস করা সম্ভব। তো আমি বিডি ফিজিশিয়ান সিম্পল একটা কাফ একটা যে ইম্পর্টেন্ট সিমটম, এবং প্রফেসর এম এ জলিল চৌধুরী সাহেবের থেকে এরকম একটা সিমটম নিয়ে প্রেজেন্টেশন করার যে এটা করা হয়েছে, এটা থেকে ডাক্তাররা তো আমি মনে করি অসম্ভব উপকৃত হওয়ার সুযোগ আছে, যেগুলো আমাদের সময় আমরা এইভাবে পাইনি। তো আমি মনে করি করোনার সময় এই যে একটা প্ল্যাটফর্ম হচ্ছে, এটা আসলে প্রত্যেক জিনিসেরই ভালো আছে খারাপও আছে। আমরা বাসায় বসে বসে এরকম যে সিনিয়র টিচারদের কাছ থেকে তাদের সারা জীবনের যে একটা অভিজ্ঞতা, এটা শোনার যে সুযোগ হয়েছে, এই সুযোগটা কাজে লাগায় আমার মনে হয় আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছে তারা এই একই শুধু বাংলা ঢাকায় বসে পেরিফেরি পর্যন্ত অনেকেই উপকৃত হবে। তো আমি বিডি ফিজিশিয়ান ডক্টর এহসান এবং তার নেতৃত্বে বিডি ফিজিশিয়ান সবাই যে কাজ করতেছে এটাকে আমি সাধুবাদ জানাই, এবং হেলথ কেয়ার তারাও এটাকে যেহেতু স্পন্সর করতেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ফাইনালি প্রফেসর জলিল চৌধুরী সাহেবের বক্তব্যের জন্য আবার ধন্যবাদ দিয়ে আমার পাঠ শেষ করতেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি আমাদের সেমিনারের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন। আমরা অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি, কিন্তু অল্প কিছু কোয়েশ্চেন এখন নিতে চাচ্ছি আমরা, সময়ও কিছুটা স্বল্পতার জন্য, আর কিছু কোয়েশ্চেনের অ্যান্সার অলরেডি দেওয়া হয়ে গেছে। স্যার, ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল what will be the treatment of chronic cough related to ACE inhibitor therapy where ACE inhibitor is a compelled indication for a patient?
এসি ইনহিবিটরের জন্য তো থেরাপি একটা হলো ড্রাগ শুড উইথড্রন। কম্পেয়ার ইন্ডিকেশন বললে এসি ইনহিবিটর বাদ দিয়ে তখন এআরবি দিতে পারবে, এটাই কারণ দুইটাই একই শুধু মনে করা হয় যে এআরবিতে সেই কফটা কম হয়। আমি যে উত্তরগুলো দিচ্ছি প্রফেসর আতিক, প্রফেসর নাজমুল, কোনো কিছুতে কন্ট্রোভার্সিয়াল ইস্যু থাকলে তোমরা কিন্তু রেসপন্স করবে না, ঠিক আছে? তো আমি মনে করি এটাই, আর ওয়েট করতে হবে কমপক্ষে 1 মাস রেসপন্স দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা স্যার। নেক্সট কোশ্চেন দাও। স্যার আরেকটা কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেনটা ছিল as we occasionally prescribe montelukast in case of chronic cough, patient improves with it. Will there be any definite guideline about it? Since Atik sir mentioned about the GINA 2020 guideline, sir, could you please say anything about আতিক this সাহেব বলুক question? না, আচ্ছা ঠিক আছে, ওকে, আতিক সাহেব বলুক। সমস্যা নাই। হ্যাঁ, এমনি গিনাতে কিন্তু আসলে যদি কারো যদি আমাদের প্রিভেন্টার থেরাপি দরকার হয়, মানে আমি স্টেপ কোয়ারে বললাম যে তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে গেলে আমরা দেখলাম যে একজন রোগীর সপ্তাহে 2 বার দিনের বেলা মানে জাগাত অবস্থায় অথবা মাসে 2 বার ঘুম থেকে উঠে ইনহেলার নিতে হচ্ছে, রিলিভার নিতে হচ্ছে ফর ইনস্ট্যান্টেনিয়াস রিলিফ, তাহলে হি বিকামস এ পেশেন্ট ফর প্রিভেন্টার থেরাপি। অফকোর্স দ্য কাফ মাস্ট পাস অ্যাট লিস্ট 2 উইকস। এখন ওই প্রিভেন্টার থেরাপির জন্য গিনা এবং পৃথিবীর বিভিন্ন বডি এটিএস বিটিএস সবারই কিন্তু নাম্বার 1 চয়েস হচ্ছে ইনহেলেশনাল গ্লুকোকর্টিকয়েড। যদি ইনহেলেশনাল গ্লুকোকর্টিকয়েড ফেল করে অথবা ইনহেলেশনাল গ্লুকোকর্টিকয়েড প্লাস লাভা যদি ফেল করে, তখন আসলে মন্টেলুকাস বা এই লিকোট্রিন রিসেপ্টর ব্লকার্সের কথা বলা হয়। তবু সেখানে যেভাবে আছে তাতে তার বিকল্প হিসাবে যদি কেউ দিয়ে থাকেন মন্টেলুকাস, তাতে কোনো সমস্যা নাই। মানে বিকল্প হিসাবে আমাদের দেশে অনেক সময় দামের কারণেও, যেমন আমরা দেখি যে যদি কাউকে যদি আমরা মন্টেলুকাস দিয়ে ট্রিট করি তাহলে 1 মাসে খরচ হবে 300 টাকা, কিন্তু আমরা যদি ফরমেটেরল, বুটেসোনাইড কিংবা আমরা যদি এই যে ফ্লুটিকাসন আর সালমেটেরল এগুলি যদি ট্রিট করতে চাই তাহলে মাসে প্রায় 800-900 টাকা খরচ পড়ে যায়। তা সেই হিসাবে আমরা মন্টেলুকাস তাদের অল্টারনেটিভ হিসেবে দিতে পারি। যেমন আমি আমার ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে বলবো, রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা কাইনেজ ইনহিবিটর, এই যে বারিসিটিনিব, টোফাসিটিনিব এগুলোকে আগে ব্যবহার করি বায়োলজিক ব্যবহার না করেও। এমনকি যদিও কোনো ক্ষেত্রে কোনো গাইডলাইনে বায়োলজিক ফেল করলে তারপরে ওগুলিকে দিতে বলা হচ্ছে। তারপরে ঠিক এটা হচ্ছে ফার্মাকো ইকোনমিক গ্রাউন্ডে আমরা এই কথাটা বলবো, মন্টেলুকাস দিতে পারি। কিন্তু আমাদের কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। মন্টেলুকাস কিন্তু প্রিভেন্টার, এবং অনেকেই মন্টেলুকাসকে দিয়ে থাকেন একটা রিলিভার হিসেবে। কেউ কাশি নিয়ে আসলেন, তাহলে বলেন যে মন্টেলুকাস প্রতি রাত্রে 1টা করে 10 দিন খাবেন। এতে কিন্তু মন্টেলুকাসের অ্যাকশনই শুরু হয় না। ইটস এ ভেরি কমন ম্যালপ্র্যাকসিস আমাদের দেশে, অত্যন্ত কমন, এবং এই ম্যালপ্র্যাকসিসের প্রিভ্যালেন্সটা অনেক বেশি বেড়ে গেছে কোভিড এসে। কোভিড কাফে মন্টেলুকাস কাজ করবে এমন প্রমাণ কিন্তু পৃথিবীর কোনো লিটারেচারে নাই। অথচ আমার মনে হয় যে আমাদের দেশে সম্ভবত মাইল্ড টু মডারেট কোভিডের সম্ভবত প্রায় 80% পেশেন্টকেই মন্টেলুকাস দেওয়া হয়। তা মন্টেলুকাস আমরা যখনই দেব, মন্টেলুকাস বা যে কোনো প্রিভেন্টারে আমরা যখন দেব, তখন আমরা সেই প্রিভেন্টারকে তার পিক এফেক্টে পৌঁছানোর একটা সুযোগ দেব। সেই পিক এফেক্টে পৌঁছানোর সময়টা ইউজুয়ালি 1 মাস, এবং এর পরের 1 মাসটা আমরা যাচাই করব তার গিনা কন্ট্রোল লেভেলটা কোথায়, যে তার সপ্তাহে 2 বারের বেশি রিলিভার দরকার হচ্ছে কিনা। এবং সেখানে কিন্তু এখানেও একটা ঝামেলা আছে। এখানে আমাদের দেশের আমাদের যে চিকিৎসকরা, জিপি কিংবা ইন্টার্নিস্টরা অনেকগুলো জিনিস ক্লিয়ার করেন না। অনেকে রোগীকে বলেন যে আপনার যখন বেশি কষ্ট হবে তখন আপনি এই ইনহেলারটা নেবেন, রিলিভার যেটা। কিন্তু আসলে রোগীকে বলা উচিত যখন আপনার কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ, বুকে শব্দ, এগুলির কোনো একটা যখন হবে তখন আপনি নেবেন। এটা কিন্তু তীব্র হওয়ার কোনো প্রয়োজন নাই। বেশিরভাগ রোগী মনে করেন যে আমাদেরকে এসে বলেন যে স্যার ওটা তো একটা খারাপ ওষুধ, খুব বেশি কষ্ট না হলে আমি নিই না। এটা কিন্তু কোনো সাইন্টিফিক কথা না। এটা অল্প কষ্ট নিতে হবে এবং তার উপর ভিত্তি করে আমাদের হিসাবটা করতে হবে। যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ তাদেরকে আমি অবশ্যই বলবো রোগীকে তাদের ডায়েরি মেনটেন করার জন্য পরামর্শ দেওয়া এবং ডায়েরিটা স্ক্রুটিনি করা। আমরা সেই রোগীকে আমরা দেখব যে গত 1টা মাস, তার মানে শুরু করার পরের 2য় মাস, কিন্তু গত 1টা মাসে রোগীর সপ্তাহে কয়বার করে রিলিভার নিতে হয়েছিল, বা ঘুম থেকে উঠে মাসে কয়বার রিলিভার নিতে হয়েছিল। যদি এগুলো দেখে যদি আমরা দেখি যে না গিনা কন্ট্রোল স্যাটিসফাইড হয়নি,
সন্তোষজনকভাবে অর্জন করা হয়নি, তখন কিন্তু আমাদের এই ট্রিটমেন্টটাকে আরো রিইনফোর্স করতে হবে। যেমন তখন আমরা একটা ICS প্লাস লাভা প্লাস মন্টিলুকাস 3 ড্রাগ কম্বিনেশন আমরা যেতে পারি। এইভাবে ধাপে ধাপে বাড়ানোর একটা বন্দোবস্ত আছে, কিন্তু ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতে হবে। এবং ঠিক তেমনি কেউ যদি, যাদের ক্রনিক ডিজিজ, তারা যদি 3টা মাস তারা যদি ভালো কন্ট্রোলে থাকেন, তখন আবার আমাদের একইভাবে ডাউন স্টেপ করে ধীরে ধীরে ওষুধগুলোকে আমাদের উইথড্র করার সুযোগই আছে। তা সাদি, আমি ঠিক জানি না প্রশ্ন কি এইটাই ছিল, আমি কি সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি না? আচ্ছা ঠিক আছে, না সঠিক উত্তর। আমি একটু সাদিয়া, ডক্টর সাদিয়া, আমি একটু এখানে অ্যাড করি, পরটা দিয়ে বলি আগে। কোভিড এর ব্যাপারে কোনটা যে ভালো কাজ আর কোনটা যে খারাপ কাজ করে নিয়ে এখনো কোনো ড্রাগ নিয়ে এখনো ফয়সালা হয়নি। দিন দিন নতুন তথ্য আসতেছে। কিন্তু কথা হলো যে মন্টিলুকাস একুট কোনো কন্ডিশনে দেওয়ার কোনো স্কোপ নেই, যেটা আতিকও বলতেছে। এটা আসলে একুট কপ যেটাকে আমরা বলি, বা সাবএকুট কপে 10-12 দিনের জন্য মন্টিলুকাস দেওয়া ঠিক না, 1 নম্বর। 2 নম্বর, মন্টিলুকাস দেওয়ার যে উনি কারণটা বলছেন সেটা ঠিকই আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কারণটা অন্য জিনিস। প্র্যাকটিক্যাল কারণটা হলো আমাদের প্র্যাকটিসিং ফিজিশিয়ান ইনারা রোগীরা নিতে চায় না, 1 নম্বর। এটা বুঝতে সময় লাগে, সেই বোঝানোর সময় তো আমার নাই। অনেক রোগীরা এখনো মনে করে এটা শেষ ওষুধ, লাস্ট ওষুধ। ওনাকে যতক্ষণ আমি বুঝাবো ততক্ষণে 5টা রোগী দেখা হয়ে যাবে আমার, এটা বাস্তব কথা। সুতরাং 1 নম্বর। 2 নম্বর হলো ইনারা লেখলাম, আমি বুঝাইলাম, কিন্তু সে নিতে জানে না অনেক সময়। তো যে রোগীর এবং কস্ট, সুতরাং অনেক হাইলি কস্টলি জিনিস সব বাতাসে ছেড়ে দিল। এই ধরনের ইনারা না দেওয়াচ্ছে মন্টিলুকাস দেওয়াটা একদম ফিজিশিয়ানের জন্য নিরাপদ। রোগীর একটা খাইলো, এই জন্য অনেক সময় আমরা ইনারা না রেখে, তবে হ্যাঁ ইনারা ঠিকই আছে, গিনা গাইডেন ঠিকই আছে, যদি গিনা গাইডলাইন ফলো করা যায় ঠিক আছে। তবে যেহেতু রোগী নিতে জানে না ঠিক মতন, যদি নিতে না জানে এবং রোগী নিতে না চায় দামের জন্য, যে কারণে হোক, তখন বিকল্প হিসাবে আমরা অনেক সময় মন্টিলুকাস লিখি। ঠিক আছে? তবে জলিল ভাই, এখানে আমার যেই পয়েন্টটা ছিল, মন্টিলুকাসকে প্রিভেন্টর হিসাবে ফার্স্ট লাইন হিসাবে ব্যবহার করার পরে আমার আপত্তি নাই, কিন্তু আমি যখন বলবো যে আমি মন্টিলুকাসকে ব্যবহার করব, নট ইনহেলেশনাল কর্টিকোস্টেরয়েড, না এটা তো না, তখন কিন্তু আমার রিলিভারটা আর সালবুটামল থাকবে না, তখন মানে ইনহেলার নিয়া বাতাসে ছাড়াচ্ছে, বাতাসে ছেড়ে দেওয়াচ্ছে, লাংসের নাডু গিয়া ফুকে বাতাসে খাইয়ে ফেললাম, তার চেয়ে মন্টিলুকাস খাওয়া অনেক ভালো। সেটা মিন করছি। আমি বলছো, আমি প্রফেসর জলিল চৌধুরী সাহেব এবং আতিকুল হক সাহেবের কাছে বলি, যে কথাটা প্রসঙ্গটা আসছে, আমরা যারা প্র্যাকটিস করি এবং গাইডলাইন, যে বিদেশি গাইডলাইনও ফলো করি, দেশে যারা প্র্যাকটিস করি, অনেক পেশেন্টে যারা লং টার্ম মাইল্ড ফর্মে যারা এরকম অ্যাজমেটিক পেশেন্ট, তাদের একটা মন্টিলুকাস, একটা ডক্সিফাইলিন ট্যাবলেট 200 মিলিগ্রাম, আমি দেখছি যে অনেক পেশেন্টই যারা ইনহেলার নিতে চায় না, তারা এই একটা ট্যাবলেট খেয়ে অনেক ভালো থাকে। এবং তাদের সাথে যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে, তাদের একটার সাথে একটা কেটোটিফেন ট্যাবলেট যদি খায়, সিম্পল চিকিৎসাও কিন্তু অনেক মাইল্ড ফর্মের পেশেন্ট কিন্তু অনেক ভালো থাকে। তো এগুলো আবার অনেক গাইডলাইন দিয়ে আবার চিকিৎসা করে আবার খুব বেশি হয়তো আগানো যাবে না, কিন্তু যাদের নিজস্ব পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং নিজস্ব জায়গায় নিজস্ব ইয়েতেও আমার মনে হয় কিছু কন্ট্রিবিউট করে, যদি যার যার দেশ অনুসারে করে, তাহলে আমার মনে হয় কিছু খারাপ না। এটা প্রফেসর জলিল যদি সব আর্টিকেল সব হয়তো কন্ট্রিবিউট করতে পারেন। না সবাই ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্ন যাই। হ্যাঁ, নেক্সট প্রশ্ন যাই। নেক্সট প্রশ্নটা করেছেন নাজমুল স্যারের কাছে। How asthma and COPD overlap syndrome can be diagnosed by spirometry? একজন ডক্টর কোশ্চেন করেছেন। এগুলো তো আমরা তো স্পাইরোমেট্রিটা সাধারণত সিওপিডি পেশেন্ট গুলোতে আমরা তো এটা একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, কিন্তু আজকাল বলা হয় যে কতগুলো পেশেন্টের থাকতে পারে যেগুলো পেশেন্টের এই অ্যাজমারও কন্ট্রিবিউশন থাকে, এদেরকে একটা ওভারল্যাপ সিমটম হিসাবে। তো এই জন্য স্পুটামে ইসোনোফিল কাউন্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা দেখা হয়, যে যাদের ইসোনোফিল কাউন্টটা বেশি থাকে তাদের চিন্তা করা হয় যে তাদের অ্যাজমার কন্ট্রিবিউশনটাও এদের থাকে। তো এদের যে আগে ব্রঙ্কোডাইলেটর দেওয়া, পোস্ট ব্রঙ্কোডাইলেটর যদি স্পাইরোমেট্রি করা হয়, তাহলে তাদের দেখা যায় FE1টাও আর একটু আবার ইমপ্রুভ করে। এই জন্য এই গ্রুপটাকে কিছু পেশেন্টকে স্টেরয়েড দিয়ে সিওপিডি পেশেন্টের লাভ হয়, এই জন্য এই গ্রুপটাকে আজকাল সিওপিডি অ্যাজমা ওভারল্যাপ সিনড্রোম হিসাবে চিন্তা করা হয়। আচ্ছা স্যার, নেক্সট স্যার আরেকটা কোশ্চেন করেছে, এটা জলিল স্যারকে। when HSCT is must in managing chronic cough, আর স্যার কাফের রেড ফ্ল্যাগ সাইন কি কিছু আছে কিনা? কি বলতাম না,
So when HRCT is a must in managing chronic cough. So মাস্ট cough reflection. তুমি কখন কাকে চিকিৎসা করবা কাকে দেখবা তার উপরে মাস্ট। এখন যদি মনে হয় যে তোমার একটা রোগী মনে করো যে আইএলডি মনে হচ্ছে বা ব্রঙ্কিটিস মনে হচ্ছে, প্রসেস শহীদ আতিকুলকে একটু আগে বলছে যে ব্রঙ্কিটিস অনেক সময় চেষ্টা ভালো বোঝা না, কিন্তু ক্লিনিক্যালি মনে হচ্ছে যে ব্রঙ্কিটিস, তার জন্য HRCT অবশ্যই মাস্ট। আইএলডি সন্দেহ হচ্ছে, ক্লিনিক্যালি মনে হচ্ছে, ক্লিনিক্যাল কিছু আমি বললাম না, আর আইএলডি সন্দেহ হচ্ছে, কিন্তু আইএলডি অনেক সময় চেষ্টা কিছু বোঝা যায় না, তো সিটি স্ক্যান HRCT মাস্ট। সুতরাং এটা তো, এবং মনে করো কিনা বলে এই এরপরে আসো তোমার কোনো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা ক্লিনিক্যালি মনে হচ্ছে কিন্তু চেস্টে ছোট লেশন আসে নাই, এখন পেরিফেরাল লেশন মনে হচ্ছে, সুতরাং এখানেও HRCT করা যেতে পারে। সুতরাং HRCT করবা নাকি ব্রঙ্কোস্কোপি আগে করবা সেটা অনেক 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 আলোচনার বিষয়। সুতরাং এটা তো অনেক সময় মাস্ট হইতে পারে, প্রেক্ষাপট অনুযায়ী মাস্ট হইতে পারে। আর রেড ফ্ল্যাক্স সাইন বলতে তো বই পুস্তকে কিছু দেখি নাই, তো ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ তুমি যখন কথা বলছো রেড ফ্ল্যাক্স সাইন, সেটা তো এরকম ভাবে ইয়ারমার্ক করা নাই। এখন তুমি যদি মনে করো যে একটা রোগীর ডিউরেশন যদি অনেক দিনে হয়ে থাকে, তার জ্বর কন্টিনিউ করতেছে, এটা একটা রেড ফ্ল্যাক্স সাইন হইতে পারে, যেমন সেটা টনটিবি হইতে পারে। তারপর মনে করো ক্লাবিং আছে, সেগুলো রেড ফ্ল্যাক্স সাইন হতে পারে, কিন্তু বই পুস্তকে আমি কোনো রেড ফ্ল্যাক্স সাইন আমি দেখি নাই। তবে আমি যারা ফেজ বি রেসিডেন্ট যারা আসছো, তোমাদের পোর্টফোলিও আছে, তো পোর্টফোলিও আছে, তোমরা এই ক্রনিক কফের উপর রেড ফ্ল্যাক্স সাইন নিয়ে একটা পোর্টফোলিও করতে পারো। সুতরাং এটা একটা ভালো উদ্যোগ হইতে পারে, সেখানে আমরা হয়তো সব তখন কন্ট্রিবিউট করবো, কিন্তু বই পুস্তক কিন্তু এটা আমি দেখি না। থিসিসও করতে পারে, থিসিসও করতে পারে, হইতে পারে, এটা ভালো জিনিস। এটা যে প্রস্তাব করছো ভালো জিনিস করছো, কারণ আমাদের কিন্তু ফেস বিতে কিন্তু এই ধরনের স্কোপ আছে, কিন্তু পোর্টফোলিওতে এগুলো ঢোকানোর জন্য, কিন্তু তাই না প্রফেসর আতিক? হ্যাঁ, না ঠিক আছে, তবে আমি প্রশ্নকর্তার একটা ভুলটা একটু সংশোধন করে দিতে চাইবো। আসলে সমস্যা হচ্ছে কি, যুগের সাথে তো সবকিছু অনেক কিছু পরিবর্তিত হয় এবং বলা হয় যে সেই স্পেসিস সার্ভাইভ করে দ্য স্পেসিস হুইচ রেসপন্ডস টু চেঞ্জ, পরিবর্তনের সাথে যিনি খাপ খাওয়াবেন বা রেসপন্ড করবেন। এখন আসলে কিন্তু আজকাল HRCT-টা আর বলা হয় না, কারণ এখন আসলে HRCT কিন্তু বেসিক্যালি খুব থিন স্লাইস এবং অল্প কিছু গ্যাপে গ্যাপে করা হয়, খুব মিনিমাম গ্যাপে এইভাবে করা হতো, এবং তার মূল উদ্দেশ্য ছিল ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজগুলো ডায়াগনোস করা। কিন্তু আমরা সচরাচর যেই কারণে একজন ক্রনিক কাফের রোগীর আমরা সিটি স্ক্যান করব, তার ক্ষেত্রে কিন্তু লিশনটা থাকবে নট ডিফিউজ, একটা ফোকাল একটা লোকালাইজ লিশন থাকবে, এবং এই ক্ষেত্রে বরং আমরা যদি করতে চাই তবে আমরা বলবো যে CECT, মানে আমরা সেখানে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করব। বরং HRCT করতে গেলে কিন্তু আমরা কখনো কখনো ছোটখাটো ফোকাল লিশন মিসও করতে পারি, এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা হচ্ছে, এখন বলা হয় যে ভলিউমেট্রিক সিটি করা হয়, মানে টোটাল লাংটাকে নিয়ে আসে, তারপরে সেটাকে নিজের ইচ্ছা মতো কাইটে ছুটে, ওই তোমরা কিছুদিন আগে তোমাদের জলিল স্যারের মানে আমাদের মেডিকেল কারিকুলামের লেকচারও শুনছিলাম প্ল্যাটফর্মের প্রোগ্রামে, সেরকম অনেকটা সেই সাবজেক্টগুলোকে যেরকম ভেঙে জুড়ে ফেলা হয়, অ্যানাটমিকে ভেঙে জুড়ে টুকরা টুকরা, মেডিসিনকে ভেঙে জুড়ে, ঠিক তেমনি এখানেও কিন্তু গোটা চেস্ট সেটাকে ভেঙে চুড়ে রেডিওলজিস্ট এবং রেসপিরেটরি ফিজিশিয়ানরা যেই অ্যাঙ্গেল থেকে মনে করেন সেই অ্যাঙ্গেল থেকে দেখেন। এটা হচ্ছে এক ধরনের ভলিউমেট্রিক সিটি, এবং এখন সব মেশিনেই কিন্তু এইভাবে করা সম্ভব, এই যুগের যত সিটি মেশিন আছে। কাজেই এখন আসলে সত্যিকার অর্থে HRCT কথাটা খানিকটা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। স্যার এই পরের কোয়েশ্চেনটা আতিক স্যারের কাছে করেছেন ডক্টর শাহবাজ। COVID-19 এর পরে যে অনেকদিন ধরে কাশি থাকে স্যার, এটার ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে কিছু কোয়েশ্চেন করছি। এটা একটা কঠিন ব্যাপার, এটার ম্যানেজমেন্টটা আসলে কঠিন। আমি প্রথম কথা বলবো যে আসলে COVID-19 এর পরে যে অনেকে কাশি থাকে, তাদের মধ্যে একটা অংশের কিন্তু ডেফিনেটলি ওই যে কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা অথবা আপার এয়ারওয়ে সিনড্রোম, কাফ সিনড্রোম, এই ধরনের কিছু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা থাকেই। কাজে সেগুলো যে নাই, এটা কিন্তু আমাদের অ্যাটলিস্ট ক্লিনিক্যালি রুল আউট করতে হবে। এবং আমি তোমাদেরকে আমার আগের অংশে বলে ফেলেছি যে এগুলো কিন্তু লার্জলি ক্লিনিক্যালি রুল আউট করা সম্ভব, লার্জলি, অ্যাবসলিউটলি ঠিক হবে না কিন্তু লার্জলি হবে। তারপরে আরেকটা হচ্ছে সাইকোলজিক্যালও থাকতে পারে। তোমাদের জলিল স্যার যেটা বললেন, COVID-19 বিশেষ করে যারা সিভিয়ার কোভিড আক্রান্ত হন, তারা মনের দিকে দুর্বল হয়ে পড়েন, এবং তোমরা নিজেরাও যদি নিজেদের হিস্ট্রি যদি একটু পিছন দিকে তাকিয়ে চিন্তা করো
নিজেদের জীবনে অনেক বিরক্তি এসেছে, দুঃখের সময় এসেছে, স্ট্রেসফুল মোমেন্টস ছিল। এই সময় যখন ফোনে একটু লম্বা কথা বলতে বিরক্তি লাগে বলে ফোনে একটু কাশি দিয়ে দেওনি অনিচ্ছা সত্ত্বেও, এমন কেউ আছে কিনা আমার মানে বলা খুবই কঠিন। তার মানে সাইকোজেনিক কাফটা কিন্তু মানে আসলে যতখানি ক্রেয়ার মনে করা হয় অতখানি ক্রেয়ার না। যদি আমরা মাইল্ডেস্ট সাইকোজেনিক কাফগুলোকে যদি বিবেচনা রাখি, তার প্রিফারেন্স কিন্তু যথেষ্ট হাই, তা সেগুলোও থাকবে। আর তার পাশাপাশি কোভিড ফাইব্রোসিস তো হয়েই যায়। কাজেই এই সব কিছু, তার মানে সবকিছু মিলিয়ে আমাদের সেই রোগীর কাশির কারণটা নির্ণয় করতে হবে। যদি আমি মনে করি পোস্ট নেজাল ড্রিপ সিনড্রোম, তাহলে আমাদের একটা ফ্লুটিকাসন নেজাল ড্রপ এবং প্লাস অ্যান্টিহিস্টামিন। যদি আমরা মনে করি কাফ ভেরিয়েন্ট এজমা, তাহলে ফরমেটেরল প্লাস বুডেসোনাইড, আমাদের এগুলো দিয়ে চিকিৎসা করতে হবে। যদি আমরা অমন কিছু কারণ যদি মনে করি, তাহলে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর দেব। যদি আমরা অমন কিছু যদি না পেয়ে থাকি, তাহলে প্রয়োজনে আমরা আবারও সিটি স্ক্যান করে দেখবো সেখানে কিছু আছে কিনা। তারপর লাং ফাইব্রোসিস থাকতে পারে, ফাইব্রোসিসের জন্য যদি কাফ মনে করি, তাহলে আমাদের দিতে হবে। তাহলে আমরা অ্যান্টিটুসিভস গুলো দিতে পারি, যেগুলো তোমাদের জলিল স্যার একটু আগে বললেন। আমরা সেই ধরনের অ্যান্টিটুসিভ আমাদের দেশে বেশ কতগুলি প্রিপারেশন বিভিন্ন কোম্পানির আছে, টুস্কা, বুক অফ, এই ধরনের কতগুলো আছে, আমরা সেগুলো দিতে পারি। আর তারপরে আমি বলবো যে শাহবাজ যখন আমাকে প্রশ্ন করেছে, তার নামটাই শাহবাজ, মানে সে শাহদেরকে নিয়ে বাজি করে, কাজেই মানে বড়, তার প্রশ্নের উদ্দেশ্য বৃহৎ, আমি জানি, বুঝতে পারছি। সে আমার কাছে জানতে চাচ্ছে পারফিনিডন এবং নিনডেটানিবেশ সম্পর্কে বোধহয় জানতে চাচ্ছে। তা এগুলো নিয়ে প্রথম কথা আমি একটা বলবো যে কোভিড ফাইব্রোসিসের আলটিমেট পরিণতি কি, এই একটা প্রশ্নের কিন্তু উত্তর আমাদের প্রথমে জানতে হবে। পোস্ট মার্স পালমোনারি ফাইব্রোসিসের একটা বড় সিরিজ কিন্তু পৃথিবীতে পাবলিশড আকারে আছে, এবং তাতে দেখা গেছে যে বেশিরভাগেরই 6 মাস পরে চেস্ট সিটি সম্পূর্ণ নর্মাল হয়ে যায়। এটা কিন্তু খুব পিকুলিয়ার ব্যাপার। এবং সেই থেকে মার্সের অভিজ্ঞতা থেকে এখন যারা বিখ্যাত পালমোনোলজিস্ট, যারা রিসার্চ সাইন্টিফিক পালমোনোলজিস্ট, তারা কিন্তু বলেন যে একমাত্র হানিকম্বিং এবং ট্র্যাকশন ব্রঙ্কেক্টেসিস ছাড়া আর সব ধরনের ফাইব্রোটিক লাং লিশনস আর রিভার্সিবল, পটেনশিয়ালি রিভার্সিবল, যেটা কিন্তু আমাদের অনেকের পক্ষে বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু আসলেই কিন্তু ব্যাপারগুলো রিভার্সিবল। এবং আমি জানি যে আমার সাথে এই অভিজ্ঞতাটা জলিল স্যার, নাজমুল হাসান স্যার সবাই শেয়ার করবেন, বেলাল স্যার। আমরা কিন্তু বেশ কিছু রোগী দেখেছি যাদের গত বছর কোভিডের সময় তাদের লাঙে টিপিক্যাল একটা অ্যাকিউট ডিপিএলডি টাইপ ফিচার ছিল উইথ হিউজ জিজিও, গ্রাউন্ডাস ওপাসিটি। তার 3 মাস পরে আমরা সিটি স্ক্যান করে দেখেছি, সিটি স্ক্যান সম্পূর্ণ নর্মাল। কাজেই এগুলো কিন্তু মানে আমাদের মাথায় রাখতে হবে। তা এখন সেই ক্ষেত্রে এই যে পারফেনিডন নিয়ে কিছু কেস রিপোর্টস পাবলিশড হয়েছে, একটা কেস সিরিজও পাবলিশড হয়েছে। সেগুলোতে মানে ইন্ডিভিজুয়াল কেস রিপোর্ট এবং কেস সিরিজের রেজাল্টটা মনে হচ্ছে যে প্রমিজিং, কিন্তু এভিডেন্স লেভেলটা লো। নিশ্চয়ই তোমরা সবাই জানো যে আমরা এভিডেন্সের লেভেলিং করি, এভিডেন্স লেভেল অত্যন্ত পুয়ার, এবং এই এভিডেন্স লেভেল কম হওয়ার কারণে কোনো বডি কিন্তু এখন পর্যন্ত রিকমেন্ড করেনি। আর যদি বলি নিনডেটানিব, তার উপরেও কিন্তু একটা ছোট কেস সিরিজ, সম্ভবত 5 জন রোগীর একটা সিরিজ এই পর্যন্ত পাবলিশ হয়েছে। আমি একটাই পাবলিকেশন পেয়েছি, আসলে বেশি পাইনি। তা এবং তাতেও দেখা গেছে কাজ হয়। কিন্তু এটা তোমরা সবাই জানো যে নিনডেটানিবটা একটা অত্যন্ত ব্যয়বহুল, বাংলাদেশে বোধহয় এক একজন রোগীর মাসে 72,000 টাকা করে খরচ পড়বে। কাজে এটা, এবং এর কিন্তু ওই একটা কেস সিরিজ ছাড়া আর কোনো প্রমাণ নাই, এবং এটাও পৃথিবীর কেউ রিকমেন্ড করেনি। কাজেই আমাদের রোগীকে আমি আগে যেগুলি বললাম সেগুলি করতে হবে, কাফ সাপ্রেসেন্ট দিতে হবে, যাদের অন্য কোনো কিছুতে কাজ হচ্ছে না আমাদের তাদেরকে কোপিং শিখাতে হবে, কোপিং স্ট্র্যাটেজিতে আমাদের ইমপ্রুভ করতে হবে। তোমরা, আমি এই সম্পর্কে আর বিশদ বলবো না, ডেভিডসনের কোপিং এর উপর একটা সুন্দর ছোট্ট একটা অংশ আছে, আমি আশা করি তোমরা সবাই সেটা পড়ে ফেলবে, এবং তাকে কোপিং এর জন্য যে স্ট্র্যাটেজিগুলো দেওয়া হয় সেগুলো সব রোগীকে সাজেস্ট করবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা এখন যেহেতু প্রফেসর বিলাল আলম স্যার আমাদের সাথে আবার জয়েন করেছেন দেখতে পাচ্ছি, স্যার আপনি কিছু অ্যাড করতে চান কিনা? আর স্যার আপনার কাছে একটা কোয়েশ্চেন করেছে স্যার, রিপিট এইচআরসিটি ইন কোভিড, এটার রোলটা এবং টাইমলাইনটা জানতে। হ্যালো স্যার।
স্যার আপনি মিউট হয়ে আছেন। হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে? স্যার যাচ্ছে স্যার। যাচ্ছে, পরিষ্কার পরিষ্কার। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, খুব মানে একেবারে পরিষ্কার শোনা যাচ্ছে, পরিষ্কার, আচ্ছা। কোনো চিন্তা করুন না। আজকে জলিল স্যারের যে লেকচার, আমি মনে করি যে যদিও ক্রনিক কাফ ইট ইজ নেগলেক্টেড থিং, এটা আমরা নেগলেক্ট করি, কিন্তু আসলে এটাকে যদি ইভ্যালুয়েট করা হয় তাহলে ক্রনিক কাফ থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। এবং জলিল স্যারের লেকচারের পর যেহেতু সরাসরি জলিল স্যার আমার শিক্ষক, এখানে আতিক স্যার আছেন শিক্ষক, এবং নাজমুল হাসান স্যার আছেন, ওনাদের সামনে আসলে কমেন্ট করা এটা আমার একটা দুঃসাহস। শুধু কমেন্ট করতে হয় দেখে আমি কমেন্ট করছি যে এই ক্রনিক কাফ থেকে আসলে আমরা ওই তিনটা জিনিস, যে ফ্রম হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, দেন লাস্টলি ইনভেস্টিগেশন, অনেক জিনিস আসলে বের করে আনা সম্ভব। তো আমাদের প্রেক্ষাপটে আমি তো আসলে ওই ডিটেলস স্যার যা বলছে বলার কমেন্ট করার দৃষ্টতা কিনা, শুধু এইটুকু বলি যে সিটি স্ক্যান রেসপিরেটরি ডিজিজে আমরা শুধু আইএলডি এবং ব্রঙ্কিয়াক্টিসিস এর জন্য করতাম, অথবা যদি কোনো সাসপিশন মেলিগনেন্সির ছোট দেখা যাচ্ছে না সেখানে করতাম। বাট এই কোভিড সিচুয়েশনে নট অনলি ইন বাংলাদেশ, হোল ওয়ার্ল্ড only one investigation in COVID situation, then CT scan. এটা যদিও স্যার বলছেন ইট ইজ নেগলেক্টেড ওয়ার্ড, HRCT, বাট এটা বাংলাদেশের সব মেডিকেল কলেজ এবং ডিস্ট্রিক্ট হসপিটাল যেখানে সিটি অ্যাভেলেবল, সেটা HRCT হিসেবে এখনো প্রচলন, এবং পৃথিবীর অনেক দেশেই যে পাবলিকেশন গুলো আমরা পাই সেখানে HRCT হিসেবেই আছে। HRCT এখন, আমি গতকালকের যে অভিজ্ঞতা, তার আগের দিনের অভিজ্ঞতা, আমি সরাসরি আসলে কোভিড রোগী দেখি, পজিটিভ রোগী দেখি, ওরা আসে সামনে আমার বসেই বলে স্যার আমি কোভিড পজিটিভ। আমি গতকালকেও প্রায় 30 জন কোভিড পজিটিভ রোগী দেখছি, তার আগের দিন প্রায় 30-35 জন রোগী দেখেছি। যে অল্প কাফ, এক্সরেতে ডাউটফুল, যখনই সিটি করা হয়েছে তখনই দেখা গেছে 15%, 20%, 30%, কিন্তু দেখে বুঝার কোনো উপায় নাই যে 30% অলরেডি ইনভলভ, কিন্তু তার কাফ ওরকম না, সে কাফ দিচ্ছেও না, কিন্তু সে দুর্বল হয়ে যাচ্ছে, সে উইক। সো এই সিটি স্ক্যান রেসপিরেটরি ডিজিজে, বিশেষ করে কাফ, বিশেষ করে কোভিড, এর মাঝখানে যে কত কত সাহায্য করছে এটা আসলে কল্পনাই করে যে না উইথ এ ক্লিনিশিয়ান internist who are involved in managing the COVID situation in Bangladesh in 107 medical colleges and district hospital, and now in Dhaka we are managing a lot of patients, and all patients, in one sense all patients, আমরা বুঝতেছি যে উইদাউট সিটি আমরা কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করতে পারতেছি, উইদাউট সিটি। কারণ হলো কোভিড পজিটিভ, এক্সরে ভালো বোঝা যাচ্ছে না, বায়োকেমিক্যাল প্যারামিটার গুলি একটু একটু বেশি আছে, কিন্তু ডবলই আছে অথবা ট্রিপলই আছে, ফেরিটিন 1000, ডি ডাইমারও বেশি আছে, তার সিআরপিও মানে 100 এর মতো। কিন্তু যদি HRCT তে যদি তার ইনভলভমেন্ট না থাকে, প্যাটার্ন অফ ট্রিটমেন্ট এক ধরনের, আর যদি HRCT তে দেখা যাচ্ছে যে এটা 20-30%, 30 মানে 50%, অথবা only 5%, শুধু এই একটি HRCT দিয়েই কিন্তু আমরা এই ক্যাটাগরি মাইল্ড, মডারেট, সিভিয়ার আমরা ক্যাটাগরি করতেছি, ইনজেক্টেবল ফর্ম দিচ্ছি এবং অরাল ফর্ম দিচ্ছি। এটা আমরা যারা চিকিৎসা করতেছি বাস্তবে, তারা কিন্তু এই HRCT একটা সাংঘাতিক, আমি তো মনে করি যে only one investigation which is most necessary to start মানে কোভিড ট্রিটমেন্ট, এটা ছাড়া কিন্তু পারতেছি।
স্যার ক্রনিক কাফ সম্বন্ধে টোটালটাই এত ইলাবোরেটলি বলেছেন, একেবারে নেজাল রেসপিরেটরি, আপার রেসপিরেটরি ইয়ারপেসিস থেকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক পর্যন্ত সমস্ত ডিজিজকে উনি ইলাবোরেটলি বলেছেন। যে জিনিসগুলি বের হয়ে আসছে যে ক্রনিক কাফের পেশেন্টদেরকে আমরা যতই ইনভেস্টিগেশন করি না কেন, স্টিল নাও we should take the history properly. We have to examine the patient. Then one chest X-ray will give more than 80% answer of chronic cough. আর ম্যানেজমেন্ট সম্বন্ধে আতিক স্যার যে ডিটেইল যেভাবে বলেছেন, আমাকে তো আতিক স্যারকে মনে হচ্ছে হি ইজ নট রিউমাটোলজিস্ট, হি ইজ রেসপিরেটরি চেস্ট ফিজিশিয়ান এবং মানে প্রফেসর অফ দ্য প্রফেসর অফ রেসপিরেটরি ফিজিশিয়ান। ওনার যে আলোচনা আমার তো মনে হচ্ছে যে স্যার এখনো যদি রেসপিরেটরি ইয়েতে স্যার যদি করেন তাহলে সবার টিচার এখনো উনি, আমি তো মনে করি যে রিউমাটোলজিস্ট হিসাবে নয়, ইন্টার্নিস্ট হিসাবে যে সেক্টরে স্যারের স্পিচ আমি শুনি, আমার তো মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশে যে রেসপিরেটরি ডিজিজ সম্বন্ধে যে কমেন্ট করার যে ক্ষমতা, ওনার ক্ষমতা অনেক বেশি। এবং আমি তো মনে করি যে পোস্ট কোভিড ফাইব্রোসিস সম্বন্ধে উনি যে লেটেস্ট ইনফরমেশন দিলেন, আমরা শত শত রোগী দেখছি। আমি তো প্রতিদিনই মানে বললাম যে পজিটিভ রোগী আমি যেহেতু মানে সরাসরি দেখি, প্রায় 30-35 জন করে দেখি। আর এমনি তো মেডিকেল কলেজে আছেই যে পোস্ট কোভিড ফাইব্রোসিস, এটার আসলে এখনো কিন্তু আমরা আনসার পাই না। তবে বিশাল একটা অলৌকিক ব্যাপার, যেখানে 60% লাং ইনভলভ হয়ে যায়, ফাইব্রোসিস হয় 3 মান্থ 4 মান্থ 6 মান্থ পরে মিরাকলি সেই সাদা সেই পিকচার আর নাই, দেখা গেছে অনলি 5 to 10% রেসিডিউ রয়ে গেছে। 60 to 80%, 90% ফাইব্রোসিস ইজ অলরেডি কভার্ড। এটা আশ্চর্যের একটা ব্যাপার, তারা এটা হাইলাইট করেছেন। আর যে ড্রাগ গুলি, যে লেটেস্ট যে 2টা ড্রাগ আসছে, এই ড্রাগ আসলে আমরা দিচ্ছি না। আমি সিএমএস থেকে আমার ফ্রেন্ড, যেহেতু স্যারের আরেক ছাত্র জেনারেল আজিজ আছে, আমি বললাম যে আজিজ তোরা কি করতেছ ওই জায়গায়, পারফেক্টের অবস্থা কি? বলছে না, নট সো মাচ, মানে ওরকম ভালো রেজাল্ট দিচ্ছে না। তো স্টিল নাও হোল ওয়ার্ল্ডের যে পাবলিকেশনও কিন্তু তারা কনফার্মলি বলতে পারতেছে না যে ফাইব্রোসিসকে মানে করতে। তারপরেও পারফেক্টের অনেক কিন্তু কন্ট্রা ইন্ডিকেশন আছে, যে সিকিউরিটি পেশেন্টকে দেওয়া যায় না, আবার অনেকগুলো পেশেন্টকে আমরা এটা দিতে পারতেছি না, আর দিয়েও কোনো লাভ হচ্ছে, টক্সিসিটি অনেক বেশি। সো আমি মনে করি ক্রনিক কাফ নিয়ে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে আমি অনেক কিছু জলি স্যারের লেকচার থেকে শিখলাম, এবং আতিক স্যার এবং নাজমুল হাসান স্যারের কমেন্ট থেকে আমার মনে হয় আমার মতো যে সমস্ত এক্সামিনি আজকে এই ওয়েবিনারে যারা অংশগ্রহণ করেছে, আমি উপকৃত হয়েছি, অতএব তারা তো অনেক বেশি উপকৃত হবে। আমি মনে করি তারা এই লেকচারটা বারবার শুনবে, এবং শুনলে পরে তারা শুধু পরীক্ষার জন্যই যে উপকৃত হবে আসলে তা নয়, তারা ভবিষ্যতে এই ক্রনিক কাফের পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবে তারা আসলে উপকৃত হবে। সব শেষে আজকে সরাসরি আর 2টা কোশ্চেন নিব স্যার, তারপর আপনি শেষ করবেন। আচ্ছা ঠিক আছে। অনেক কোয়েশ্চেন আছে তো স্যার। স্যার একটা কোয়েশ্চেন সবাই বারবার করছে, ম্যানেজমেন্ট অফ কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, এটা ডক্টর নাজমা ডেইজি থেকে কোয়েশ্চেনটা আমরা নিচ্ছি। স্যার এটার অ্যানসারটা আপনারা কে দিবে অ্যানসারটা? স্যার জলিল স্যার। লিখে ফেলছি আমি, একবার সব দিয়ে ফেলি। আমি কোশ্চেন লিখে ফেলছি, আমি সবগুলো তাড়াতাড়ি দিয়ে ফেলি, সময় বেশি নাই। ক্রনিক কফ নর্মাল কিনা? ক্রনিক কফ নর্মাল হইতে পারে, তবে নর্মাল চিন্তা করার আগে 100বার চিন্তা করা উচিত নর্মাল কিনা। কারণ একটা ইডিওপ্যাথিক কফটাকে সাইকোজেনিক কফ হিসেবে বলা হয়, আমি একটা বলছি। তবে এইসবগুলা চিন্তা করার আগে কজ অ্যাকসেপ্ট করা উচিত। কোভিড নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে, প্রফেসর সৈয়দ আতিকুল্লাহ কোভিড নিয়ে অনেক কথা বলছেন। তো আমি যদি দেখছি কোভিড নিয়ে কিন্তু এখন কোনো শেষ হয় নাই, কিছু বলার সময় এখনো আসে নাই।
আদৌ কোভিডে ক্রনিক কফ করে কি করে না এটা নিয়ে বিতর্ক চলতে আসছে, লিটারেচার বাড়তেছে, আরো বাড়বে। তবে প্রফেসর জি আতিকুল্লাহ যে কথাটা বলছে এটাই ইম্পর্টেন্ট যে এখন পর্যন্ত কোভিডে ক্রনিক কফ হয় কি হয় চিন্তা করার আগে অন্য কিছু ছিল কিনা, তার আগে অ্যাজমা ছিল কিনা, তার আগে পোস্ট ডিপ ছিল কিনা, তার আগে কোভিড অ্যাজমা ছিল কিনা, সে স্মোকার ছিল কিনা, তার সিওপিডি ছিল কিনা, এগুলোকে চিন্তা করা উচিত দেন কোভিড কজিং ক্রনিক কফ। তবে যেহেতু 5 নিউজ হয় কোভিডে ক্রনিক কফ করে কি করে না এই বিতর্ক শেষ হয় নাই, হয়তো কোনো এক সময় হবে। আর HRCT নিয়ে অনেক কথা আগেও হয়েছে, এখন হয়েছে, ভবিষ্যতে চলবে। আমি আমার এক্সপেরিয়েন্সটা বলি। কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই কিন্তু অনেক ভালো, অনেক মিষ্টি, কিন্তু ডক্টর সাদিয়ার জন্য ভালো হইতে পারে না, আমার জন্য তো ভালো না। সুতরাং কোনো কিছু দেখতে হবে যে কোথায় করছে, কে করছে, রিপোর্ট কে করছে। আমার যখন কোভিড হয় আমার রিপোর্ট দিল 70% লাং এনরোলমেন্ট। আমি তো ওই দিনে মরে গেছিলাম। যখন সময় 70% লাং এনরোলমেন্ট হয়েছে তো এর মানুষ বাঁচে কেমনি? আমি হসপিটালে ভর্তি, আমি আমার যারা ডাক্তার খুব ভালো চিকিৎসা করছে আমাকে, আমি একটা কথা রিকোয়েস্ট করছিলাম যে আমি জানি তোমরা আমাকে কেউ দেখতে আসবে না, দেখতে আসা দরকার নেই, কারণ আমার সিমটম সাইন হয়ে বলতে পারবো, আইসা তোমাদের এক্সপোজ দরকার নেই। তো দয়া করে HRCT একটু ভালো করে একটু রিভিউ করে দেখো এটা রিপোর্টটা ঠিক আছে কিনা, বা তোমরা নিজেরা দেখো বা বিএসসি যারা আছে তাদেরকে দেখাও। দেখা গেল যে এটা কম থেকে মধ্যে 30-20 হয়ে এসে পড়ছে। তো সুতরাং এটা ডিপেন্ড করে আমরা, সুতরাং HRCT এগুলো অনেক অনেক ব্যাপার আছে। স্যার আমার কোশ্চেন হলো স্যার ইন্টারন্যাশনাল HRCT দেখতে পারে? আমি স্যার HRCT কোনো রিপোর্টই যাও ঠিক আছে না, এবং প্রত্যেক ইন্টারন্যাশনাল স্যার ভালো করে স্যার ঠিক আছে আমি বলি রিপোর্ট করা উচিত আর কি, দেখা উচিত আর কি। শুধু রিপোর্টের উপর ডিপেন্ডকে ক্যাটাগরাইজ করা ঠিক না আর কি। তারপর কোভিডে ব্রঙ্কিয়াল হাইপার অ্যাক্টিভিটি হয় কি হয় না, যেহেতু সব ভাইরাল ফিভারে হাইপার অ্যাক্টিভিটি হয়, এটাও হইতে পারে, তবে বলার শেষ এখন সময় আসে নাই। কফ সাপ্রেশন দেওয়া যাবে কি যাবে না? কফ সাপ্রেশন বলতে কোনো ওষুধ যেগুলো আছে বাজারে এগুলো ইফেক্টিভ না বলে সায়েন্টিফিক কেন্দ্রে বলে, যেগুলা কাজ হয় সেগুলো মনে করা হয় যে সাথে অন্য যেগুলা করা হয় সেগুলোর জন্য হয়। কারণ কফ সাপ্রেশন খাওয়ার সাথে সে আবার গরম পানীয় খায়, সে আবার নিয়ম কানুন মানে, সাথে অন্য ওষুধও খায়, হয়তো একটা অ্যান্টিবায়োটিক খায়। সুতরাং কফ সাপ্রেশনের কাজ করে কিনা সন্দেহ আছে, কিন্তু বৈজ্ঞানিক এটা কোনো ভিত্তি নাই, মনে করা যে প্লেসিবো এফেক্ট। সুতরাং ভালো কফ সাপ্রেশন বলতে কোনো শব্দ নাই। কর্মীকে মনে হয় করা হয় ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ একটা কফ সাপ্রেশন, আমরা যখন পড়তাম করি ইটস এ গুড কফ সাপ্রেশন, আমরা পড়তাম ফার্মাকোলজিতে, কিন্তু সাইড এফেক্ট আছে। আর পোস্ট ভাইরাল কফের চিকিৎসা, এটা প্রফেসর আতিকুল্লাহ বলছে, পোস্ট ভাইরাল কফের চিকিৎসা অনেকটা কফ ব্রেন অ্যাজমার মতোই হবে। সুতরাং উই ক্যান গিভ এ ট্রায়াল ফর কফ ব্রেন অ্যাজমা যদি পোস্ট ভাইরাল কফ আমরা চিন্তা করি। আর ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং ক্রনিক ইসোনোফিলিক ব্রঙ্কাইটিসের পার্থক্য হলো অ্যাজমার কোনো হিসাব থাকবে না, তার মানে তার লাং ফাংশন টেস্ট নরমাল থাকবে এবং তার ইসোনোফিল কাউন্টটা স্পুটামে বেশি হবে। যে প্রশ্নগুলো আমি দেখছি এগুলো দেখলাম, আমি সঙ্গে বলে ফেললাম। আর কোনো প্রশ্ন কি আছে? নাইলে বাসায় যাই। স্যার আমরা ফেসবুক থেকে একটা কোশ্চেন নিতে চাচ্ছি। বলো। স্যার এটা বলেছে, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ইন্ট্রাক্টেবল কাফ নট রেসপন্ডিং টু ICS, সালবিউটামল, ডক্সোফাইলিন, মন্টেলুকাস্ট or any other antihistamine? Diagnosis should be reviewed. একটা ডায়াগনোসিস রিভিউড দিদি বলে যা তুমি দিছো এগুলো সবগুলো সে খাইছে কিনা। ওই যে একটু আগে বলছিলাম ইনারা যে নিছো এগুলো সব বাতাসে গেছে না লোকে লাংসে গেছে সেটা দেখতে হবে। সুতরাং ইনটেক্টাল কফ ডায়াগনোস করার আগে দেখতে হবে যে যা দেওয়া হয়েছে সবগুলো ঠিক মতো নেওয়া হয়েছে কিনা, এরপরে ডায়াগনোসিস রিভিউ করতে হবে, তারপর বাকি চিকিৎসা। আবার সিটি স্ক্যানটাও করতে হবে, যদি সিটি স্ক্যান করা না হয়ে থাকে তো ডায়াগনোসিস রিভিউ করতে হবে। এক কথা শেষ করলাম তো, ডায়াগনোসিস রিভিউ করতে হবে। আমরা এখন শেষ করে দিতে যাচ্ছি। আমরা দুজন প্যানেলিস্ট প্রফেসর নাজমুল হাসান স্যার এবং প্রফেসর আতিক স্যারের কাছ থেকে কিছু ফাইনাল কথা শুনবো, তারপরে আমরা বিলাল স্যারের কাছে যাব। মানে টেক হোম মেসেজ, তুমি বলো টেক হোম মেসেজ, বলো টেক হোম মেসেজ। স্যার নাজমুল স্যার আপনার কিছু লাস্ট কমেন্টস? আমি তো তখনই যা বলার বলে ফেলছি, দিস ইজ এ ভেরি কমন সিম্পটম, কিন্তু এটা কেয়ারফুলি এটা হিস্ট্রিটা ভালো করে নিতে হবে, এক্সামিনেশন করতে হবে এবং ফলো আপ করতে হবে। এবং প্রফেসর জলিল চৌধুরী সব কাফ শুধু শুনলেই কাফের পেশেন্টের কি কি জিজ্ঞেস করতে হবে সেই জিনিসগুলো, যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে কি কি জিনিস অসুখ চলে আসে সেগুলো একটু ভালো করে চিন্তা করতে হবে এবং সেই রিলেশনে এক্সামিনেশন করা এবং প্রয়োজন বোধে ফলো আপ করা এবং রেশনাল কিছু লজিক্যাল ইনভেস্টিগেশন করা উচিত এবং ডায়াগনোসিস করে চিকিৎসা করতে হবে। এটা একটা সিমটম,
কিন্তু এটা একটা ডিজিজের সিমটম, এটা মনে করতে হবে। দিস ইজ মাই কমেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার এবার আতিক স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে এটা মানে বলবো সংক্ষেপে বলবো, তবে দুইটা সাইড, একটা সাইড আসলে আমার পর বেলাল উত্থাপন করছে, আমি বেলালকে অনেক ধন্যবাদ দেবো, সুন্দর বক্তব্য এবং আমার এবং জলিল ভাই সম্পর্কে ওর যে বক্তব্য প্রশংসার ফুলঝুরি শুনতে ভালোই লাগছে, ঠিক হোক বা ঠিক না হোক শুনতে ভালো লাগছে বলতে পারি। তা এখন আমি ওই যে সিটি স্ক্যানিং কোভিড, এটার কিন্তু এটার তিনটা বিষয় সম্পর্কে ভালো এভিডেন্স আছে। আমার মনে হয় যে এটা আমাদের যারা আজকের দর্শক তাদের সবারই জানা থাকা দরকার। একটা হচ্ছে যাদের ক্ষেত্রে নেজোফেরেঞ্জিয়াল সোয়াব নেগেটিভ কিন্তু সিমটমস আর স্ট্রংলি সাজেস্টিভ অফ কোভিড-19, তাদের ক্ষেত্রে যদি আমরা সিটি স্ক্যান করি এবং টিপিক্যাল কোভিড শ্যাডো যদি পাই, তাহলে কিন্তু ওইটা আমাদের কনফার্ম করে দেয়। এটার জন্য আমাদের নেজোফেরেঞ্জিয়াল সোয়াব নেগেটিভ হলেও আমরা ধরে নিতে পারবো যে দিস ইজ কনফার্ম কোভিড-19। তার মানে তার একটা বিশাল ডায়াগনস্টিক ভ্যালু আছে এবং এই ভ্যালুটাই কিন্তু সবচেয়ে বেশি, বাকি ভ্যালুগুলো কিন্তু একটু কম। আমি বাকি দুটা ভ্যালু সম্পর্কে একটু বলবো। আর আরেকটা হচ্ছে যদি দেখা যায় যে কারো ঘটনাচক্রে সিমটম অনসেটের 48 ঘন্টার মধ্যে 50% অফ দ্য লাং ফিল্ডস হ্যাভ বিন অকুপাইড, তাহলে আমাদের ধরতে হবে যে সেই পেশেন্টকে কিন্তু আসলে সত্যিকার অর্থে ইররেসপেক্টিভ অফ প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ হাইপোক্সিয়া না থাকলেও তাকে সিভিয়ার ক্যাটাগরিতে ফেলতে হবে। এইটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট এখানে। আর কিন্তু এটা অবশ্যই 48 ঘন্টার মধ্যে। যদি ওই সিটি স্ক্যান যদি 7 দিন পরে করা হয় তাহলে কিন্তু এই পয়েন্টটা ভ্যালিড থাকে না। 7 দিন পরে বললেও মানে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি ইজ অকুপাইং 70%, ইট উইল নট রেন্ডার দ্য পেশেন্ট ইনটু এ সিভিয়ার ক্যাটাগরি। সিভিয়ার ক্যাটাগরির জন্য উইদিন 48 আওয়ার্স হচ্ছে ইম্পর্টেন্ট। আর চায়নার আরেকটা ফাইন্ডিং আছে, যদি কারো যদি একবার সিটি স্ক্যান করা হলো আবার 48 ঘন্টা পরে করা হলো, যদি ডাবলিং অফ দ্য লাং ওপাসিটিস যদি হয়ে থাকে, যে আগে ছিল 30%, 48 ঘন্টা পরে দেখা গেলো 60%, তাহলে এটা একটা প্রেডিক্টর অফ পুয়ার প্রগনোসিস। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে এই যে লাংয়ের যে গ্রাউন্ড গ্লাস ওপাসিটির পার্সেন্টেজ, এটা কিন্তু খালি চোখে মাপাটা খুবই কঠিন। এটা আসলে কম্পিউটারে প্রোটোকল থাকে, প্রোটোকল দিয়ে মাপতে হয় এবং দেখা গেছে পৃথিবীতে খালি চোখে এক্সপার্ট পালমোনো রেডিওলজিস্টদেরকে দিয়েও মানে মাপায় দেখা গেছে হাই ডিগ্রি অফ ভেরিয়েশন হয়। মানে এমন হয়েছে যে কেউ কেউ বলছেন 10%, আরেকজন বলছেন 60%। এটা একেবারে অথেন্টিক জেনুইনলি ট্রেন্ড রেসপিরেটরি মানে সিটি এক্সপার্টদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। কাজেই এটা আসলে প্রোটোকল থাকতে হয়। আমি বলতে পারি যে আমার এই ব্যাপারে একটু কৃতিত্বের দাবি করতে পারি যে আমার প্রচেষ্টায় বাংলাদেশে অ্যাটলিস্ট 2টা জায়গায় এই ইয়েটা আছে, এই প্রোটোকলটা আছে। তার মধ্যে একটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এই প্রোটোকলটা আছে এবং মেপে কম্পিউটারের মাধ্যমেই এই রিডিং গুলো নেওয়া হয়। আর কাফের ব্যাপারে তো আমি বলবো এটাকে আসলেই আমাদের সিরিয়াসলি ডিল করা উচিত, দায়সারাভাবে ডিল করার কিচ্ছু নাই। একটু ক্রনিক কাফ পেলাম, সাথে সাথে কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা হিসেবে চিকিৎসা শুরু করলাম, এটা অত্যন্ত খারাপ প্র্যাকটিস। যদি মানে কাফ যদি এমন হয়ে থাকে চেস্ট এক্সরে নাই, আমাদের চেস্ট এক্সরেটা অবশ্যই করতে হবে। অথবা যদি চেস্ট এক্সরে অনেক আগে করা হয়েছে কিংবা সম্প্রতি সিমটমগুলোতে কিছু চেঞ্জ এসেছে, তবুও আমাদের চেস্ট এক্সরে করতে হবে। যদি আমরা অন্যান্য কারণগুলো যদি এক্সক্লুড করে ফেলতে পারি, যেমন এই কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, আপার কাফ সিনড্রোম, তারপরে জার্ট, এগুলি যদি আমরা এক্সক্লুড করে ফেলতে পারি, তাহলে আমাদের এমনকি ওই সিটি স্ক্যানেও আমাদের যেতে হবে, এগুলো আমাদের করতে হবে। এবং থরো ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের ওই যেটা একজন প্রশ্ন করলো রেড ফ্ল্যাগ, যদিও বইয়ে চিহ্নিত রেড ফ্ল্যাগ নাই, তবে যেগুলো ম্যালিগনেন্সি বা টিউবারকুলোসিস আমরা অনেক সময় দেখি আমাদের প্লেন এক্সরেতে পাওয়া যায় না, অথচ সিটি স্ক্যানে পাওয়া যায়, এমনও হয়। আমরা যদি ওই ধরনের লক্ষণগুলো যদি কিছু পাই, যেগুলিতে আমরা অন্যান্য রোগে অন্যান্য সিমটমে আমরা রেড ফ্ল্যাগের মতন ব্যবহার করি, তাহলে অবশ্যই সেই রোগীকে বেশি দিন ফেলে না রেখে আমাদের ইনভেস্টিগেশনে যাওয়া উচিত। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার এখন আমরা যাব প্রফেসর মোহাম্মদ বিল্লাল আলম স্যারের কাছে। স্যার আপনি আপনার কনক্লুডিং স্পিচ দিবেন আজকের সেমিনারে। কনক্লুডিং স্পিচ আসলে সবার বলার শেষ, এখন সবাই আসলে টায়ার্ড। আমি শুধু এইটুকুই বলবো যে কাফকে আমরা যতই নেগলেক্ট করি না কেন, এটা প্রপারলি ইভ্যালুয়েট করা দরকার ফ্রম হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন আর ইনভেস্টিগেশন। প্রথমে হলো এক্সরে আর এইচআরসিটি যেহেতু চলে আসছে, যদি কনক্লুশন না হয়, তবে আতিক স্যার নাজমুল হাসান স্যার আরেকটা কথা বলছেন যে যদি কিছু না পাওয়া যায়, যদি ক্রনিক কাফ থাকে তাহলে তাকে ফলো আপ করতে হবে।
দেখা গেল যে প্রথম এক্সরেতে আসে নাই, এটাকে আমরা সার্কোইডোসিসে অহরহ এরকম পাচ্ছি, অথবা টিউবারকুলোসিস ডায়াগনোসিস হচ্ছে না, তার ক্রনিক কাফ আসছে, ইএসআর একটু মানে রেজ, কিন্তু দেখা গেল যে এটা 3 মান্থ 2 মান্থ পরে তার যখন এক্সরে করা হয়েছে দেখা গেল একটু পেটি অপাসিটি চলে আসছে, অথবা তার লিম্ফেডিনোপ্যাথি চলে আসছে, অথবা একটা পয়েন্ট শেপের মানে ইয়া চলে আসছে, অথবা তার প্রলিফেশন একটু স্লাইট ইউনিটাল প্রলিফেশন চলে আসছে। এরকম আসলে ফলো আপ করা দরকার। মানে ক্রনিক কাফকে কখনোই নেগলেক্টের কোনো সুযোগ নাই। কমন কজ গুলি আমাদের মানে আগে আগে এগুলি কমন চিন্তা করতে হবে, তারপর আমাদের ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আরো রেয়ার যে ডিজিজ আছে সেই ডিজিজ গুলি আসলে চিন্তা ভাবনা করা উচিত। আমি মনে করি যে আজকের যে অভিযান বিডি ফিজিশিয়ান কর্তৃক আয়োজিত, এটা নট অনলি beneficial for the senior teacher, it is beneficial for all the examinee, all the students. আমি মনে করি এই সমস্ত প্রোগ্রাম যদি বারবার হয় তাহলে শুধু সিনিয়র টিচারই উপকৃত হবে না, আমাদের এক্সামিনি এবং মেডিকেল স্টুডেন্ট এবং মেডিকেল রিলেটেড যারা আছে সবাই আসলে উপকৃত হবে। সবশেষে সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। অনেক